মার্ক কাটা যাবে, ঠিক আছে? বাট 1-2 শব্দ কম লিখলে অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, অল রাইট। আমরা কি ফেসবুকে লাইভ গিয়েছি? আচ্ছা, ঠিক আছে। গেলে আমাকে একটু বলবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে। আমাদের অলরেডি কিন্তু আমাদের ওয়েবিনারে অলরেডি 400 জন আছে। আমরা ফেসবুকেও লাইভে চলে এসেছি। আমরা জাস্ট নতুন করে সবাইকে একটু বলে দিতে চাই যে আমরা একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। হ্যাঁ, যেহেতু আমরা এখন ফেসবুক লাইভে আছি, আমি আমাদের কিছু নতুন স্টুডেন্টদেরকেও একটু স্বাগত জানাতে চাই আমাদের ওয়েবিনারটাতে। আমরা ফেসবুক থেকে লাইভ হয়েছি। আমরা আজকে আইএলটিএস কোর্সের একটা খুব স্পেশাল ওয়েবিনার করছি আমাদের 400 জন স্টুডেন্টের সাথে, যারা এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমরা তাদের প্রশ্নও নিব একটু পরে। তবে এখন আমরা ওভারঅল আইএলটিএস পরীক্ষা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তীতে আমরা সবার প্রশ্নগুলো নেওয়া শুরু করব। সো ফেসবুক থেকে অনেকে আমাদেরকে জয়েন করছেন, আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আজকে জয়েন করছেন। আমরা সেশনটাতে ফেরত চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে জুমে কমেন্ট করতে থাকেন আপনারা, অসুবিধা নাই। আমি জুমের থেকে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোও পড়বো একটু পরে। অলরাইট, আমরা রাইটিং সেকশন নিয়ে আলোচনা করছিলাম অনেক স্টুডেন্টদের সাথে। সো রাইটিং সেকশনের ডিসকাশনে আমি যদি আরেকবার বলি, আমাদের কি কি হতে পারে, আমরা পেন অথবা পেন্সিল দিয়ে রাইটিং সেকশনটা লিখতে পারবো। 150 ওয়ার্ডস লিখতে হবে আমাদের টাস্ক 1-এ। আমাদের টাস্ক 2-তে অন্তত 250 শব্দ লিখতে হবে। টাস্ক 1-এ আমরা 20 মিনিটের মতো সময় স্পেন্ড করব। টাস্ক 2-তে আমরা 40 মিনিটের মতো সময় স্পেন্ড করব, ঠিক আছে? ওকে, আমরা লিসেনিং টেস্টের ফরম্যাটের আলোচনার আগে আপনাদের সবার প্রশ্ন নিতে চাই। তো আমি কিছুক্ষণ একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি। আমি আপনাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখবো। আচ্ছা, আমাদেরকে একজন জিজ্ঞেস করেছে, তার নাম হচ্ছে স্পাইডারম্যান। সে জিজ্ঞেস করেছে, অনার্স সেকেন্ড ইয়ারে আছি, প্রিপারেশন কি এখন থেকেই নিব নাকি? এটা ডিপেন্ড করে ভাইয়া, তুমি যদি তোমার ইংলিশের লেভেল অ্যাকচুয়ালি কত সেটা একটু ভালো মতো অ্যাসেস করে নিবা, ভালো মতো একটু বুঝে নিবা। যদি খুব ভালো হয়ে থাকে তাহলে এখন প্রিপারেশন নেওয়ার দরকার নাই, আর একটু পরবর্তীতে গিয়ে আর একটু পরে গিয়ে প্রিপারেশন নিবা। যদি তোমার মনে হয়ে থাকে যে তোমার ইংরেজির গ্রামারে কিছু দুর্বলতা আছে, স্পোকেনে কিছু দুর্বলতা আছে, লেখায় কিছু দুর্বলতা আছে, তাহলে অবশ্যই এখন থেকে প্রিপারেশন নাও। আইএলটিএস ইজ আ ভেরি এক্সপেন্সিভ এক্সাম, যেটা প্রতি বছর আরো বেশি এক্সপেন্সিভ হয়। সো অবশ্যই বারবার দেওয়ার তো সুযোগ নাই। সো ডেফিনেটলি আমি সাজেস্ট করব যে একদম ফুল প্রিপারেশন নিয়ে আমরা যাতে দেই। সুমাইয়া রহমান আমাদেরকে জিজ্ঞেস করেছে, গ্রামারের কোন কোন পার্ট ইমপ্রুভ করতে হবে আইএলটিএস এর জন্য? অনেস্টলি স্পিকিং, আইএলটিএস পরীক্ষার জন্য গ্রামারের সব বিষয়ই অনেক ইম্পর্টেন্ট। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আমাদের খুব ভালো আয়ত্তে থাকে, তাহলে আমাদের ওভারঅল গ্রামারের অনেকগুলো কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে টেন্স। টেন্স আমরা যদি ভালো পারি, অটোমেটিক আমাদের আরো অনেকগুলো গ্রামারের টপিক নিয়ে ভালো ধারণা হয়ে যায়। এরকম আরেকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের যত ভালো থাকে, দেখা যায় যে আমরা আরো অন্যান্য অনেক কিছু সম্পর্কে গ্রামারের ধারণা একসাথে পেয়ে যাই। এরকম আরো অনেকগুলো টপিক আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, যেমন সেন্টেন্স স্ট্রাকচার। লেখার জন্য, রাইটিং এর জন্য সেন্টেন্স স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার ভালো পারতে হলে আমাদের ফ্রেজ এন্ড ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে, টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, আর্টিকেল প্রিপোজিশন সম্পর্কে ধারণা থাকতে হবে। সো ইংলিশে কিন্তু সবকিছু খুবই ইন্টারলিঙ্কড। আমি বলবো যে 3-4টা টপিক একটু ভালো মতো যদি আমরা আয়ত্তে আনতে পারি, তাহলে সেটার কারণেই আমাদের আরো অনেকগুলো এডিশনাল টপিক সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অল রাইট, আরো অনেক প্রশ্ন আসছে, আমি একটু দেখি। ইশরাক জামান আমাদেরকে জিজ্ঞেস করেছে আইএলটিএস রিলেটেড স্কলারশিপ গুলো নিয়ে একটু ডিটেলসে কথা বলতে। আইএলটিএস এর উপর বেস করে নির্দিষ্ট খুব বেশি স্কলারশিপ আসলে পাওয়া যায় না, কোনো ইনস্টিটিউশনে তো আসলে পাওয়া যায় না। তবে ব্রিটিশ কাউন্সিল থেকে, এটলিস্ট আমি যখন আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, ব্রিটিশ কাউন্সিল থেকে যারা যারা 8 and above আইএলটিএস স্কোর করতো, তাদের জন্য একটা নির্দিষ্ট 3 লক্ষ টাকার একটা স্কলারশিপ ব্রিটিশ কাউন্সিল দিয়ে থাকতো তখন। এখন দেয় না কিনা এটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে। তবে এরকম বিভিন্ন ইনস্টিটিউট আইএলটিএস পরীক্ষায় একটা নির্দিষ্ট স্কোর পাওয়ার কারণে কিছু ছোট ছোট স্কলারশিপ দিয়ে থাকে। কিন্তু কোনো ইউনিভার্সিটিতে কিন্তু আইএলটিএস এর উপর বেস করে আপনি কোনো স্কলারশিপ পাবেন না। আইএলটিএস এ যদি ভালো স্কোর থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যখনই আপনি যেখানে অ্যাপ্লাই করছেন, মানে যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, আপনি ওদের ন্যূনতম যে রিকোয়ারমেন্টটা আছে, মেইন কথা হচ্ছে সেটা মিট করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে যে আইএলটিএস এর স্কলারশিপ রিলেটেড ডিসকাশন। আচ্ছা, তারপরে আমরা দেখি আরো কিছু কোনো প্রশ্ন আসছে নাকি। আচ্ছা, ফরসান আমিন জিজ্ঞেস করেছে, হাউ টু স্ক্রিন দ্য প্যাসেজ এফিশিয়েন্টলি, ইজ দেয়ার এনি স্পেসিফিক
টেকনিক, মানে প্যাসেজ স্ক্রিন করার জন্য দুটো টেকনিক আছে, আমি আপনাদেরকে বলে দেই, এটা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, স্কিমিং এবং স্ক্যানিং। স্কিমিং করা মানে কি, একটা টেক্সট খুব দ্রুত পড়া, জাস্ট একটা ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য। স্ক্যানিং এর অর্থ হচ্ছে যে একদম লাইন বাই লাইন পড়া, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য। ঠিক আছে, সো স্কিমিং আমরা কখন করি, যখন আমাদের এমন প্রশ্ন সলভ করতে হয় যেগুলো জেনারেল আইডিয়া পড়েই আনসার করা সম্ভব, যেমন প্যারাগ্রাফ হেডিং। আইএলটিএস রিডিং এ প্যারাগ্রাফ হেডিং এমন একটা প্রশ্ন যেখানে আমাদের থিমের সাথে মিলাতে হয়, তাই না? হেডিং প্যারাগ্রাফের সাথে মিলাতে হয়। সো যেই হেডিংটা প্যারাগ্রাফের থিমটা ক্যাপচার করে, সেই হেডিংটাই ওই প্যারাগ্রাফের হেডিং হয়ে যায়। অর্থাৎ এখানে আমাদের লাইন বাই লাইন পড়ার দরকার নেই, আমরা যদি এখানে স্কিমিং করি, অর্থাৎ দ্রুত পড়ে নেই, তাহলেই হয়ে যাবে। স্ক্যানিং যখন আমরা করি, আমরা নির্দিষ্ট স্পেসিফিক ইনফরমেশন বের করে আনার জন্য আমরা স্ক্যান করে থাকি। যেমন আপনি যদি এখন ট্রু ফলস নট গিভেন এর কথা বলেন, ট্রু ফলস নট গিভেন আপনার কিন্তু একটা নির্দিষ্ট তথ্য সত্যি নাকি মিথ্যা, নাকি এটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই, সেইটা আপনাকে যাচাই করতে বলছে, তখন কিন্তু আপনার আবার স্ক্যানিং করতে হবে, মানে লাইন বাই লাইন পড়তে হবে। ঠিক আছে, সেটা কিন্তু কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে আপনি কোন রকমের রিডিং টেকনিক ইউজ করবেন। আচ্ছা, আমরা আবারও আমাদের আজকের সেশনে ফেরত চলে যাই। আমরা আজকে মূলত আমরা এখন আলোচনা করব হচ্ছে আমাদের লিসেনিং সেগমেন্টটা নিয়ে। ঠিক আছে, লিসেনিং আর স্পিকিং এর যে ওভারভিউটা আছে, এটা আলোচনা করার পর আমি আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করবো। আপনাদের অনেকেরই নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের আলোচনায় আমাদের কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব। ঠিক আছে, আমাদের লিসেনিং টেস্ট, এখন আপনাদের লিসেনিং টেস্ট নিয়ে অনেকের প্রশ্ন থাকে। সো লিসেনিং টেস্টের ফরম্যাটটা কিরকম, 4টা রেকর্ডিং থাকবে, 30 মিনিট আপনি পরীক্ষা দিবেন, মানে অডিও শুনে শুনে আনসার করবেন, এবং 10 মিনিট এক্সট্রা সময় আপনাকে দেয়া হবে আপনার আনসারটা ট্রান্সফার করার জন্য। এটা শুধুমাত্র পেপার বেসড টেস্টের জন্য। কম্পিউটার বেসড টেস্টে কিন্তু আপনাকে কোনো আলাদা ট্রান্সফার টাইম দেয়া হবে না, শুধু পেপার বেসড টেস্টে আলাদা ট্রান্সফার টাইম দেওয়া হয়। লিসনিং টেস্টের নাম্বার অফ সেকশনস কত? 4টা সেকশন থাকে। প্রশ্ন কয়টা থাকে? 40টা প্রশ্ন থাকে। কিরকম রেকর্ডিং আমরা শুনতে পারি? রেকর্ডিং মানে দুজন ব্যক্তির মধ্যে একটা, সাধারণত আপনারা তো জানেনই, ফর্ম কমপ্লিশন একটা প্রশ্ন থাকে না, সাধারণত আইএলটিএস লিসেনিং এ প্রথম সেগমেন্টটাতে, প্রথম সেকশনটাতে এই একটা ফর্ম কমপ্লিশন টাস্কই এসে থাকে, যেখানে দুজন ব্যক্তি দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছে। রেকর্ডিং নাম্বার 2 যেটা থাকে, সেটা হচ্ছে একটা মনোলগ, অর্থাৎ একজন ব্যক্তি টানা কথা বলতে থাকবে। রেকর্ডিং নাম্বার 3 হচ্ছে 2 থেকে 4 জন ব্যক্তির মধ্যে একটা এডুকেশনাল সেটিং অথবা একটা ট্রেনিং এর সেটিং, এরকম একটা সেটিং এর মধ্যে তাদের মধ্যে কথাবার্তা হয়। সাধারণত খুব কমন একটা সিচুয়েশন হচ্ছে ইউনিভার্সিটির টিচার তার 3-4 জন স্টুডেন্টের সাথে কথা বলছে, এরকম রেকর্ডিং সাধারণত আমরা রেকর্ডিং নাম্বার 3 তে শুনতে পাই। আর রেকর্ডিং নাম্বার 4 যেটা থাকে, সেটা একটা একাডেমিক সাবজেক্ট নিয়ে একটা সেমিনারের মতো মনোলগ হয়। মানে মনে করেন একটা সেমিনারে যদি একটা স্পিকার কথা বলতেন একটা একাডেমিক টপিকের উপর, ঠিক এভাবেই কথা বলতেন। সো একজন স্পিকার, একটা মনোলগ, কিন্তু একাডেমিক সাবজেক্টের উপর, একটা সেমিনার বেসড মনোলগ। আর আমাদের যেই পেপার ফরম্যাটটা আছে, পেপার ফরম্যাটটা কিরকম হয় আমরা আগেই বলেছি, 4টা সেগমেন্ট থাকে, 4টা সেগমেন্টকে ভাগ ভাগ করা হয়, 10টা প্রশ্নে ভাগ করা হয়, এবং এমন ভাবে প্রশ্নটা সাজানো হয় যাতে আপনি অডিও শুনতে শুনতেই প্রশ্নগুলো আনসার করতে পারেন। কমন একটা প্রবলেম, আমরা একটা অ্যান্সার মিস করে গেলাম, কি করব? লিসনিং পরীক্ষায় ওয়েট করার কোনো সুযোগ নেই। আপনি যদি একটা প্রশ্ন মিস করে থাকেন, তাহলে ওটা স্কিপ করে দ্রুত 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 সময়ে নেক্সট প্রশ্নে চলে যাবেন, কারণ যদি সেটা আপনি না করেন, তাহলে আপনার অনেকগুলো আরো প্রশ্ন মিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অডিও কয়বার শুনতে পারবো? লিসনিং টেস্টে শুধুমাত্র একবার অডিও শোনা যায়। কি কি ধরনের অ্যাকসেন্ট শুনতে পারি? ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, আমেরিকান এবং ক্যানেডিয়ান অ্যাকসেন্টস আমরা সাধারণত শুনতে পাই। ঠিক আছে, আনসার করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে লিসনিং টেস্টে শেষে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয় ট্রান্সফার করার জন্য। সো আমরা প্রথমে শুনে শুনে আনসার গুলো আমাদের বুকলেটে লিখতে থাকবো, তারপরে আমরা 10 মিনিট এক্সট্রা টাইম যেটা আছে, সেই টাইমটাতে আনসার শিটে আনসারটা ট্রান্সফার করব। কি কি ধরনের প্রশ্ন আসে? এমসিকিউ, ম্যাচিং, ম্যাপ লেবেলিং, ফর্ম কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, এক্সেট্রা। পেন্সিল দিয়ে লিখতে হবে, এবং আমাদের নেগেটিভ মার্কিং আবারও থাকে না। আমরা এখন যেহেতু প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমরা এখন যেটা করব, আপনাদের প্রশ্ন করার একটু ফ্লোরটা ওপেন করে দিতে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা কিছুক্ষণ স্ক্রিন শেয়ারিংটা অফ করে দেই, এবং যারা যারা আগে থেকে হ্যান্ড রেজ করে আছেন, আমরা আপনাকে একে একে করে আনমিউট করব। আপনারা যদি সম্ভব হয়
ভিডিওটা অন করে আমাদেরকে প্রশ্নটা করবেন, কারণ তাহলে আমরা আপনাদেরকেও দেখতে পারবো, আপনাদের প্রশ্ন করাটাকেও দেখতে পারবো। কিন্তু যদি আপনাদের এটা নিয়ে কোনো প্রেসার থাকে, কষ্ট থাকে, প্যারা থাকে, তাহলে ভিডিও অন করার দরকার নাই, সমস্যা নাই, ঠিক আছে? বাট আপনারা ভিডিও অন করলে আমাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন। আমরা আপনাদের সবাইকে একে একে করে আনমিউট করছি। আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন, একদম স্পেসিফিক প্রশ্ন করবেন, যাতে আমরা বেশি বেশি মানুষজনকে কথা বলার সুযোগ দিতে পারি, ঠিক আছে? একজন অতিরিক্ত প্রশ্ন, মানে আমাদের প্রশ্নগুলো একদম গুছিয়ে আনবো, মোট কথা হচ্ছে এটা, আমরা প্রশ্নগুলো গুছিয়ে আনবো যাতে করে আমরা সবাইকে একটু কথা বলার সুযোগ দিতে পারি। আচ্ছা, একদম প্রথমে আমি হচ্ছে রুহি রহমান, আপনি কি আছেন? রুহি রহমানকে আমি আনমিউট করার একটা রিকোয়েস্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রুহি, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ রুহি, আমি খুবই ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের ওয়েবিনারে আজকে আসার জন্য। তোমার আজকের প্রশ্নটা বলো, সবার সাথে শেয়ার করো। আপু আমি হচ্ছে এইচএসসি 24-এর একজন স্টুডেন্ট। আমি হচ্ছে 10 মিনিটসে এইচএসসি 24-এর ক্র্যাশ কোর্সে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারে অ্যাডমিট আছি। যেটা হুম আমাদের এইচএসসি 24-এর সবার একটা প্রবলেম ছিল, যেটা আমি বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে জানানোর ট্রাই করছি, মেনলি কনক ভাইয়া, সোহান ভাইয়ের মাধ্যমে, কিন্তু হুম তারপরেও সেটা সলিউশন হয় নাই। ভাইয়ারা বলছেন লাস্টে আপনাকেই যেন সরাসরি জানাই। এই জন্যই হুম আপনার মিটিংটা আজকে জয়েন করেছি। সেটা হলো হুম আপু, আমাদের সবার একটাই প্রবলেম আর একটাই রিকোয়েস্ট, বাংলা, ইংলিশ এবং আইসিটি কম্বাইন্ড একটা কোর্স খোলা। আমাদের প্রায় মানে ফার্স্ট ইয়ার ফাইনালের এক্সাম হওয়ার আর বেশি নাই, আর 1 মাস আছে, কিন্তু এখন হুম পর্যন্ত আমাদের বাংলা ইংলিশের কোর্স ওপেন হয় নাই। আইসিটি একটা ফ্রি ক্লাস চলছে। আমাদের বলা হয়েছে গতকালকে পার্সোনালি যে আর একটা চ্যাপ্টার পড়ানোর পরে এটা অফ করে দেওয়া হবে, আইসিটি ক্লাসও আর নেওয়া হবে না। এখন আপু হুম আমাদের বাংলা ইংলিশ আইসিটি যদি না হয় আমরা কোথায় পড়বো আপু? আমরা তো 10 মিনিটসে বুঝছি। ভর্তি হয়েছি বিশ্বাস করে। এখন আমাকে বাসা থেকে বলা হচ্ছে আমি যেন উদ্ভাসে যাই ভর্তি হই, কিন্তু আপু আমি আচ্ছা আচ্ছা, উদ্ভাসে এখন যাইতে চাই না। আমি আপনাদের প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি, প্লিজ আপনারা বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা ওপেন করেন যত তাড়াতাড়ি সম্ভব হয়, এটা আমাদের সবার ওকে, দরকার, থ্যাংক ইউ নাহলে সো ফেল মাচ করে রুহি যাবো। তোমার প্রশ্নটা করার জন্য। তোমার প্রশ্নটা, আমার এখানে টিমের অনেকজন আছে, তুমি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। সো তোমার জি প্রশ্ন, আপু। আমার টিমের অনেকজন এখানে আছে, আমরা একদম নোট রেখে দিয়েছি। তোমার পুরা নাম হচ্ছে রুহি রহমান, তাই না? আমরা একদম জি নোট আপু। নিয়ে রেখেছি এবং আমরা অতি শীঘ্রই এটা নিয়ে কোনো একটা সলিউশন করা ট্রাই করছি। আমি সরি যে তোমার এতজনের কাছে যেতে হয়েছে, তুমি সলিউশনটা পাও নাই। ইনশাল্লাহ, যেহেতু আমরা এখন একদম আপু লাইভ। আমরা হ্যাঁ, প্রত্যেকেই এটা চাই, আমাদের ব্যাচের সমস্ত স্টুডেন্ট চাই। আমরা 2 মাস ধরে এটা ট্রাই করছি কিন্তু কোনোভাবেই হয় না। আমি চাই ইংলিশ ক্লাসটা আপনি আমাদেরই নেন, আপনিই নেন আমাদের ইংলিশ ক্লাসটা, বাংলা ক্লাস আপনি যাকে দিবেন হুম আপনার ব্যাপার, আর আইসিটি হুম, ক্লাসটা সোহান ভাইয়ার চাই। কিন্তু প্লিজ আপু একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন, ঠিক আছে, আমাদের খুবই ঠিক দরকার। আছে। থ্যাংক ইউ রুহি, থ্যাংকস আ লট। তোমার প্রবলেমের নোট নেওয়া হয়েছে, ইনশাল্লাহ এবার এটা সমাধান হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। একটু থ্যাংক তাড়াতাড়ি ইউ, করলে খুব ভালো হয়। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমাদের আছে হচ্ছে রিদওয়ান। রিদওয়ান কি রিদওয়ানকে আমি একটু আনমিউট করার রিকোয়েস্ট দিলাম। রিদওয়ান, তুমি কি আছো? আসসালামু আলাইকুম মিস মুনজারিন শাহিদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বলেন আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা প্রথমে আমি করে নিচ্ছি, তারপর হচ্ছে যে ছোট্ট করে একটু বলবো। প্রশ্নটা হচ্ছে যে আমি রিডিং আর হচ্ছে যে রাইটিং এ আমার হচ্ছে যে তেমন ব্যান্ড স্কোরটা ভালো আসে না, মানে হচ্ছে যে আমি যখন মক টেস্ট গুলো দিচ্ছি হুম তখন আমার রিডিং এন্ড রাইটিং এ হচ্ছে যে একটুখানি প্রবলেম হচ্ছে, বাট আই ডোন্ট ফেস any kind of problems in speaking or listening module because it seems হুম very like easy for me. বাট হচ্ছে হুম যে আমি যখনই হচ্ছে যে রাইটিং এর কোনো কিছু একটা দেখছি, যেমন হচ্ছে যে there are varieties of tasks like subjects and topics to write about anything, so তখনই আমার প্রবলেমটা হচ্ছে, আর রিডিং এর প্রবলেম হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আই স্টিল ক্যান বিলিভ যে আই এম টকিং উইথ মুনজারিন শাহিদ, বিকজ আমার কাছে মনে হচ্ছে একটা এআই আমার সাথে কথা বলতেছে। সো that's it, thank you very much for arranging this kind of webinar for all of us, and আমাদের জন্য এত কিছু করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিগ ফ্যান অফ 10ms
10 minutes school and also you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কাইন্ড ওয়ার্ড ভাইয়া। আমাকে জাস্ট একটু এখানে কারেক্ট মি ইফ আই এম রং, ইউ হ্যাভ সেড যে আপনার হচ্ছে রাইটিং সেকশনের সমস্যা হচ্ছে এবং রিডিং সেকশনের সমস্যা হচ্ছে, রাইট? রিডিং এ হচ্ছে যে মোটামুটি প্রবলেম হয়, রাইটিং এ হচ্ছে অনেক সময় আই গট স্টাক উইথ লাইক আমি কি লিখবো বা হচ্ছে যে কি টাইপের কিরকম বিষয় ব্যান্ড নিয়ে। স্কোর আসে যখন আপনি মক দেন বিভিন্ন জায়গায়? It's like 6.5, sometimes 7, but I want more. Like I want the band score. So এই আপনি রকম হয় মানে কিরকম টার্গেট করছেন? আপনার টার্গেট কি ব্যান্ড স্কোর? writing 8.5, 8.5, writing reading এ I just need that. But আমার Okay. স্কোরটা হচ্ছে sometimes ওঠানামা করে। It's like এটা যদি কোয়েশ্চেনটা একটুখানি ইজি হয় তো তখন আমার ব্যান্ড স্কোরটা হয়ে যায় হচ্ছে 6.5 to 7। আবার হচ্ছে যে যদি একটু কোয়েশ্চেনটা মানে it seems like hard to me. So I'm not saying that this is difficult or this question is difficult, but আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে। তো যখন আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে তখন এটা আবার 5.5 এ থাকে, 5 এ নেমে আসে। আবার যখন Right. আমি হচ্ছে যে মানে একটুখানি ডিফিকাল্টিস মানে হচ্ছে যে ফিল করি তখন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে না, তখন আমার স্কোরটা হচ্ছে যে আবার একদম নিচে নেমে যায়, 5 এ নেমে আসে। সো আমি এই জিনিসটা আর কি মানে I'm feeling weird sometimes, or I see that this is kind of like strange kind of problems I have, or I don't know. You can say Right. it better. এখানে একটা জিনিস হচ্ছে ভাইয়া যে আপনি যে জায়গাগুলোতে মক দিচ্ছেন সেখান থেকে কি আপনাকে, যেহেতু আমি আপনার রাইটিং স্যাম্পল কখনো দেখি নাই, আমি ডিরেক্টলি তো আপনাকে বলতে পারছি না যে আপনার ধরেন এখানে প্রবলেম আছে, বাট আপনি যেখানে Yeah, মক দিয়েছেন তারা কি আপনাকে পিন পয়েন্ট করে বলতে পেরেছে যে আপনার এই জিনিসগুলো হয়তো বা হয় নাই, বা এই জায়গাগুলো তার একটু কাজ করার সুযোগ আছে, এরকম ফিডব্যাক কি তারা দিয়েছে? তারা বলেছিল যে মানে আমি যখন হচ্ছে যে টপিকস গুলো একটুখানি কন্ট্রাডিক্টরি হয় তখন ওইখানে হচ্ছে যে ক্লজ নিয়ে একটুখানি কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে, বা হচ্ছে যে আমাকে ক্লজ নিয়ে একটু কাজ করতে। তো বাংলায় তো অনেক ভালো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু হচ্ছে যে যখন ইংলিশ রাইটিং এ চলে যায় তখন সামটাইমস Right. ইট ডাজন্ট ওয়ার্ক, যে এটা একটুখানি তখন মানে ইটস আ হার্ড জব অন দ্যাট টাইম, টাফ জব। তো এইটাই আর কি হয়, তখন এতটুকুই আর কি আমি মানে ইভ্যালুয়েট করতে পেরেছিলাম। রাইটিং এর একটা জাস্ট মেইন কথা হচ্ছে, স্পেশালি যদি আইএলটিএস রাইটিং এর কথা বলি, আইএলটিএস রাইটিং ইজ ভেরি একাডেমিক ইন নেচার। সো আইএলটিএস রাইটিং এ পার্টিকুলারলি আমি নিজেও পার্সোনালি যে জায়গাটা অনেক স্ট্রাগল করতাম সেটা হচ্ছে ধরেন আমরা তো একদম পুরোপুরি একাডেমিক রাইটিং এ অভ্যস্ত না, মানে আমাদের খুব একটা তো রেগুলার লাইফে এত একাডেমিক লেখা প্রয়োজন হয় না। সো এই জিনিসটার সাথে আমাদের স্টুডেন্টদের অনেক ইউজ টু হওয়ার সুযোগ আছে, যে অ্যাকচুয়ালি প্রপার ভাবে একাডেমিক নেচারের রাইটিং আসলে কিভাবে লিখতে হয়। কারণ জাস্ট সেন্টেন্স স্ট্রাকচার কারেক্ট থাকলেও কিন্তু আমাদের ফরম্যাট ঠিক নাই, আমরা ফর্মাল রাইটিং এর কনভেনশন গুলো ফলো করতেছি না, তাইলে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা ইংলিশ খুব ভালো লিখি কিন্তু আমাদের লেখাটা ওই এক্সামিনার যে টাইপের একাডেমিক রাইটিং চাচ্ছে ওইটা আসলে মিট করতে পারে না। আমাদের এরকম অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে যে ইংলিশ খুবই ভালো বলে লিখে, তবে আইএলটিএস এ গিয়ে রাইটিং এ ধরেন 7.5 পায়। কেন পায়? বিকজ ওরা ওই ফর্মাল রাইটিং এর কনভেনশন গুলো তারা মিট করে না। একদম প্রপার একাডেমিক রাইটিং হতে হয় কিন্তু আইএলটিএস এর রাইটিং এ। আর আরেকটা সেম প্রবলেম আমার। তো এটাই আসলে ফিক্স করতে হবে। আমি বলবো আপনাকে রাইটিং নিয়ে যেটা অ্যাডভাইস বলবো, আমি বলবো যে আপনি অ্যাকচুয়ালি এক্সামিনারদের কারেক্ট করা ব্যান্ড 8, ব্যান্ড 8.5, ব্যান্ড 9 এর অনেকগুলা স্যাম্পল পড়েন। আপনি দেখবেন একই ধাঁচের লেখাকেই ওরা কনসিস্টেন্টলি কিন্তু 8, 8.5, 9 তো খুবই রেয়ারলি দেয়, বাট দেয়। সো কাদেরকে অ্যাকচুয়ালি ওরা দিচ্ছে 8, 8.5 সেটা একটু দেখবেন, তাহলে দেখবেন যে ইউল হ্যাভ আ মানে অ্যাটলিস্ট একটা অ্যাজাম্পশন থাকবে, একটা বল পার্ক, একটা ইয়ে থাকবে যে হ্যাঁ আমার লেখাটা এরকম হওয়া দরকার 8 পাওয়ার জন্য বা 8.5 পাওয়ার জন্য। সো আই উড সাজেস্ট অ্যান্ড অ্যাডভাইস যে আপনি যত বেশি সংখ্যক সম্ভব আপনি ব্যান্ড 9, ব্যান্ড 8, ব্যান্ড 8.5 এর বা 7 এরও পড়েন। আপনি তাহলে কম্প্যারিজনটা বুঝতে পারবেন যে একটা লেখা 7 পাইলো আরেকটা 8 পাইলো, আচ্ছা কেন এটা 8 পেলো। সো অনেক যত পড়বেন দেখবেন যে আপনার ওই একই ধাঁচের লেখাই পাবেন খুঁজে যে এগুলাই 8, 8.5 পায়। দেন ইউ ক্যান মোল্ড ইউর রাইটিং অ্যাকর্ডিং টু দ্যাট, বুঝছেন? সো দ্যাটস ওয়ান। আর আরেকটা জিনিস হচ্ছে যে ফর রিডিং আই উড সাজেস্ট যে I've heard you speak, সো আমার মনে হয় যে আপনার ইংলিশ ভালোই আছে, তবে রিডিং এর জন্য আমার স্পেসিফিক
একটা অ্যাডভাইস হবে হচ্ছে যে রিডিং যদি আপনার ইংলিশের দক্ষতা ভালো থেকে থাকে তাহলে আপনার ইটস মোর অফ এন এক্সাম টেকিং স্কিল, যে আপনি কত ভালো এক্সাম টেকিং স্কিল আপনার আছে সেইটা আপনার রিডিং এর স্কোরটাকে অনেক এফেক্ট করবে। সো স্পিড রিডিং, স্কিমিং, স্ক্যানিং, কোন টাইপের প্রশ্নের জন্য কিরকম টেকনিক ইউজ করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করা, এই টাইপের স্কিল গুলোকে আরেকটু ডেভেলপ করেন, আই থিঙ্ক তাহলে ওভারঅল আপনার রিডিং এর স্কোরটাতে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, বিকজ আপনার ইংলিশ ভালো, তো এখন আপনার জাস্ট ওই এক্সাম টেকিং স্কিলটাকেই বেটার করতে হবে আর কি। সো দ্যাট উড বি মাই অ্যাডভাইস ফর ইউ। আমি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক্যাল হব, আর Yes. হচ্ছে যে অবভিয়াসলি প্র্যাকটিস তো করতেই হবে বাই দ্য ওয়ে, আর হচ্ছে আমি রাইটিং এর ক্ষেত্রে ব্যান্ড 8.5 অর 8 টাইপের হচ্ছে যে স্যাম্পল রাইটিং স্যাম্পল গুলো আছে, আই শুড ডেফিনেটলি ফলো দ্যাট। হ্যাঁ ডেফিনেটলি, বিকজ তাহলে আপনার ওই ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে আর কি যে আপনার লেখাটা কিরকম হওয়া দরকার। ওকে ওকে, আর হচ্ছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেইন। নো ওয়ারিজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রশ্নগুলো খুবই কনস্ট্রাকটিভ ছিল, থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। ওকে, আচ্ছা, আমাদের নেক্সট অনন্য কি আছে? অনন্য, IH অনন্য, তুমি কি আছো? তোমাকে আমরা আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি ভাইয়া, আনমিউট হয়েছো, বলো তোমার প্রশ্ন কি? অনন্য, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বলো তোমার প্রশ্ন বলো। অনন্যর মনে হয় ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে নাকি? না অনন্য, তুমি আনমিউট, তুমি মিউট হয়ে গিয়েছো আবারও, তোমাকে আমরা আবারও আনমিউট করেছি, তুমি এখন একটু নিজেকে আনমিউট করে প্রশ্নটা করবে। আচ্ছা, অনন্য মনে হয় বের হয়ে গিয়েছে, ওকে আর পাচ্ছি না। মেহেদি কি আছো? 12815 মেহেদি, তুমি কি আছো? মেহেদি তুমি কি আছো? তুমি না থাকলে আমরা কিন্তু পরের জনের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, মেহেদিও মনে হয় নাই, নো প্রবলেম। মাহমুদ কি আছো? মাহমুদ, মাহমুদ তোমাকেও আমরা আনমিউট করেছি, তুমি দেখো তুমি কথা বলতে পারো নাকি। আচ্ছা, মাহমুদও মনে হয় নাই, মাহমুদকে আমরা আনমিউট করলাম, তবে ওর কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। রাজীব চন্দ্র কি আছো? রাজীব চন্দ্র বর্মন, আমরা একটু দেখি আমাদেরকে ফেসবুকেও কি কি প্রশ্ন করছে মানুষজন ইন দ্য মিন টাইম। রাজীব চন্দ্র মনে হয়, তবে আমাদের ওনারা কেউ আনমিউট হচ্ছেন না কেন, কোনো প্রবলেম ফেস করছেন নাকি সেটা বুঝতে হবে আসলে। আচ্ছা, আম, বিলাল ভুইয়া কি আছো? আচ্ছা, আসসালামু আলাইকুম। বিলাল, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, তুমি কি ম্যাম, আছো? আমি আবার জি ম্যাম আছি। আমি ম্যাম অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমি একটা কোচিং সেন্টার থেকে স্পোকিং ক্লাস নিয়ে মানে ক্লাসে জয়েন আছি। আমি চাচ্ছি যে ফিউচার আমরা আইএলটিএস করব, বা আমার এখানে আইএলটিএস করলে বিদেশি পড়াশোনা। আমি যতটুকু শুনছি যে টু ইয়ারলি গ্যাপ হইলে টপ 2 বছরের বেশি গ্যাপ হইলে সমস্যা হয়। কিসের থেকে কিসের মধ্যে 2 ইয়ারের গ্যাপ হলে সমস্যা হয়?
মানে কি বিদেশি পড়াশোনা বা বিদেশি এডমিশন ভার্সিটি এডমিশন নিতে আর কি। মানে গ্যাপ ইয়ার 2 বছরের বেশি হলে সমস্যা হয়? জি জি ম্যাম। এটা আসলে এটার কোনো মানে নির্দিষ্ট নাম্বার নাই যে এত বছরের বেশি গ্যাপ ইয়ার হলে সমস্যা হয়, কিন্তু তোমার গ্যাপ যত বেশি, ধরো তোমার পড়ার আর তোমার নেক্সট যেখানে তুমি যেতে চাচ্ছ তার মধ্যে যদি যত গ্যাপ বেশি থাকে, তত তোমার ওটা এক্সপ্লেইন করাটা টাফ হয়ে যায়, বুঝছো? যে ধরো তুমি 7 বছর ধরে ধরো পড়াশোনার বাইরে আছো, তোমার ওটা এক্সপ্লেইন করা অনেক কঠিন না যে জি এই 7 বছর তুমি কি আসলে করছো, তোমার লাইফে কি ভ্যালু অ্যাড করছো, কিভাবে নিজের স্কিল ডেভেলপ করছো। সো এই জিনিসটা এক্সপ্লেইন করা গেটস টাফার, যত বেশি সময় কাটে ততটা এক্সপ্লেইন করা আরো কঠিন হয়ে যায়। সো হ্যাঁ, সো যত বেশি তোমার স্টাডি গ্যাপটা পড়বে, তোমাকে আরো অনেক এফর্ট দিয়ে এক্সপ্লেইন করতে হবে যে এই গ্যাপ টাইমটাতে তুমি আসলে কি কি করছো, তুমি কিভাবে নিজের স্কিল ডেভেলপ করছো, তুমি কিভাবে তোমার এক্সপিরিয়েন্স গুলো আরো বেটার করেছো। সো অ্যাজ লং অ্যাজ তুমি এই সকল জিনিস এক্সপ্লেইন করতে পারো এন্ড তুমি কোনো না কোনো ভাবে নিজের লাইফে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স গেইন করেছো পড়াশোনার পাশাপাশি, সেটা যদি এক্সপ্লেইন করতে পারো তাহলে তোমার স্টাডি গ্যাপটা অত সমস্যা হবে না। জাস্ট তোমার গ্যাপটা আসলে কেন নেওয়া হয়েছিল সেটা একদম প্রপারলি এক্সপ্লেইন করতে হবে, বুঝছো? ওইটা আমি এক্সপ্লেইন না এখন করলে অনার্স আবার ফার্স্ট ঝামেলা। ইয়ারে পড়ি, আমার কোনো ইংলিশের কোনো প্রিপারেশন নাই, বাট আমি প্রিপারেশন নিচ্ছি বা নিব। হুম। তাতে আমি চাচ্ছিলাম যে শুরু করছি আর কি। রাইট, সমস্যা নাই ভাইয়া, তুমি প্রিপারেশন নিতে থাকো। তোমার আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরিকল্পনা যদি অনার্স এর একদম শেষে হয় তাহলে তোমার হাতে অনেক সময় আছে। সো টেক দ্য প্রিপারেশন, ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমার এক্সামটা ভালো হবে আর কি। বিকজ আগেন পরীক্ষাটা অনেক এক্সপেন্সিভ, সো বারবার দেওয়ার কিন্তু সুযোগ নাই। আমি একবারই জাস্ট ইয়েস ইয়েস, আমিও চাই যে তুমি একবারেই দাও, একবারেই দিয়ে তোমার যে মন মতো স্কোর আছে ওই স্কোরটা যাতে পাও। আমিও চাই না তোমার বারবার যাতে দিতে হোক, বাট এখন থেকে একটু পড়াশোনা করো, আইএলটিএস এর ওভারঅল ফরম্যাট গুলা দেখো, কোনো প্রিপারেশন ছাড়া একটা আইএলটিএস পরীক্ষা দাও, দিয়ে দেখো যে তোমার কত ব্যান্ড স্কোর আসে, তাইলে তুমি প্ল্যানটা সেভাবে আগাতে পারবা, বুঝছো? যে এখন যদি তোমার ব্যান্ড স্কোর 5 আসে বা 6 আসে, তুমি তো মাথায় কল্পনা করতে পারবা যে আমার তো 7 পাওয়া দরকার বা আমার 8 পাওয়া দরকার, তাইলে আমার অ্যাকচুয়ালি কত সময় লাগবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমি ওটা আরো ভালোভাবে তখন গুছায় আনতে পারবো। সো তুমি আগে একটা কোনো প্রিপারেশন ছাড়া মক টেস্ট দাও, মক টেস্ট দিয়ে দেখো কেমন পরীক্ষা হয়, এন্ড ওই পরীক্ষা দেওয়ার পরে তারপরে তোমার স্টাডি প্ল্যানটা গুছাও, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নেক্সট যাই। আয়েশা হ্যান্ড রেজ করে আছে, আয়েশাকে আমরা একটু আনমিউট করেছি। আয়েশা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা, ভালো আছো? জি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আয়েশা, আমি খুব ভালো আছি। বলো তোমার কি প্রশ্ন? আপু, আমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ক্রেডিট লস ব্যাপারটা নিয়ে, মানে অনার্সে যে এক্সামের সাপ্লি খাই কিংবা হচ্ছে রিটেক আসে, তখন যে ক্রেডিট লস হয়ে যায়, এটা সার্টিফিকেটে হুম। শো হয় ক্রেডিট লসটা। ওইটা হচ্ছে আইএলটিএস পরীক্ষাতে কিংবা হচ্ছে বাইরে যাওয়ার ক্ষেত্রে কেমন ইফেক্ট ফেলে ওইটা নিয়ে। আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে তো ওটা কোনোই এফেক্ট ফেলবে না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে তুমি যদি কোনো পরীক্ষার রিটেক নিয়ে থাকো, তোমার ওটা ট্রান্সক্রিপ্টে শো করবে ডেফিনেটলি, বাট তোমার আসলে মেইন সার্টিফিকেটে তো আসলে শো করে না যে তুমি কতবার একটা পরীক্ষার রিটেক নিছো, রাইট? সো তোমার যখন তুমি বিদেশে অ্যাপ্লাই করবা তখন অনেক ইউনিভার্সিটিজে কিন্তু তোমার ট্রান্সক্রিপ্টটা লাগবেও না, তুমি তোমার মেইন সার্টিফিকেটটা দিবা, ট্রান্সক্রিপ্টটা লাগবে না। তবে তোমার যদি মেইন সিজিপিএটা ভালো থাকে তাইলে আই থিংক একটা রিটেক ইজ নট গোয়িং টু গ্রেটলি এফেক্ট ইউর অ্যাপ্লিকেশন, বুঝছো? তোমার যদি একটা রিটেক থেকেও থাকে, কত ম্যাসিভ একটা ইম্প্যাক্ট তোমার অ্যাপ্লিকেশনে পড়বে না যদি তোমার ওভারঅল সিজিপিএটা খুব ভালো থাকে আর কি, সমস্যা হওয়ার আপু, কথা না। তো ওভারঅল বলো। সিজিপিএটা মানে কত হওয়া উচিত? বাইরে যাওয়ার জন্য ডিপেন্ড করে তুমি কিরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো। তুমি যদি একদম টপের দিকের ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার সিজিপিএটা অবশ্যই ভালো হওয়া লাগবে। ভালো হওয়া লাগবে বলতে আমরা বলি একদম সেফ হয় যদি 3.6 এর অ্যাবভ থাকে, মানে 6 এর উপরে থাকে। যদিও এর নিচেও অনেকে পেয়ে অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, সেই ক্ষেত্রে ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ভালো দেখাতে হয়েছে আর কি। আর তুমি যদি আরেকটু লোয়ার টিয়ার বা লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাও তখন রিকোয়ারমেন্ট আরেকটু শিথিল হয়ে যায়। সো তখন দেখা যায় অনেকে 3.3 3.4 অ্যাবাভ পেয়েও ভালো ভালো জায়গায় পড়তে গিয়েছে। সো ইট রিয়েলি ডিপেন্ডস যে তুমি তোমার কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছো, ওদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং কিরকম, ওদের রিকোয়ারমেন্ট কিরকম, সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে আসলে, বুঝছো? তো যেখানেই অ্যাপ্লাই আর করতেছো ওদের ওয়েবসাইটে গিয়ে একটু চেক করবা।
আর হচ্ছে আপু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে অলিম্পিয়াড ছাড়া আমরা কিভাবে হচ্ছে কোন দিক দিয়ে আগাইতে পারবো? ভালো প্রশ্ন করছো। অলিম্পিয়াড ছাড়া আরো অনেক কিছুই করা যেতে পারে। এমন এমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবা যেগুলো তুমি যেই প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতেছো ওইটার সাথে মিলে যায়। সো মনে করো তুমি যদি ইংলিশের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার এমন এমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা উচিত যেগুলো ইংলিশের সাথে রিলেটেড, যেমন টিচিং, রাইটিং, এডিটিং, জার্নালিজম, এই টাইপের যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো। সো যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের সাথে মানানসই তোমাদের একটা বা দুটো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। জি আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ আশা, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ আনিস কি আছেন? মোহাম্মদ আনিসকে আমরা একটু আনমিউট করলাম। মোহাম্মদ আনিস শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুবই ভালো আছি। বলেন। আমি একজন এসএসসি, অনেক পরীক্ষার্থী মাত্র এসএসসি পরীক্ষা দিলাম এবারে, এসএসসি 23 হুম। বেস। আচ্ছা, আমি এখন গ্রামার পার্ট সবগুলো পারি, এমনি অর্থ পারি না সবগুলো ওয়ার্ডের। আমি এখন কি করতে পারি একটু বলবেন? মোহাম্মদ আনিস, তোমার কি আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরিকল্পনা আছে ভবিষ্যতে? জি হ্যাঁ, ইনশাআল্লাহ। কবে দিতে চাও পরীক্ষা বলো তো? এমনি প্রস্তুতি ভালো হলে দিব আর কি। আচ্ছা, তো তোমার যদি কোনো ইমার্জেন্সি না থাকে আইএলটিএস পরীক্ষা দেওয়ার, মনে করো যে 1 মাসের মাথায় দিতে হবে, 6 মাসের মাথায় দিতে হবে, এরকম কোনো যদি ইমার্জেন্সি না থাকে, তাহলে আমি তোমাকেও বলবো একই পরামর্শ যেটা আমি একটু আগে আয়শাকেও দিয়েছি। পরামর্শ সেম, যে তুমি আয়শাকে না, সরি, আয়শার আগের জনকে দিয়েছিলাম, যে ফার্স্টে একটু মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে দেখো যে তোমার বর্তমান আইএলটিএস এর স্কোর কিরকম, আইএলটিএস এর লেভেলটা বর্তমানে কিরকম, কোনো প্রিপারেশন ছাড়া। বিকজ তাইলে তুমি তোমার একদম কারেন্ট ইংলিশের স্টেট সম্পর্কে ধারণা পাবা, ঠিক আছে? এরপরে তুমি তোমার স্টাডি প্ল্যানটা গুছাও। তোমার যদি এখন মক টেস্ট দিয়ে 6 বা 5 এসে থাকে, তাহলে তুমি একটা এইম সেট করো যে আমি তো আসলে 7 পেতে চাই বা 6.5 পেতে চাই। সেভাবে তোমাকে তোমার স্টাডি প্ল্যানটা গুছাতে হবে, বুঝতে পারছো? সো তোমার যদি কোনো আর্জেন্সি থেকে না থাকে, তাহলে আমি তোমাকে এটাই অ্যাডভাইস করবো, একটা মক টেস্ট দাও একদম কোনো প্রিপারেশন ছাড়া, দেখো যে কিরকম স্কোর আসে, তারপরে তোমার স্টাডি প্ল্যানটা গুছাও। আমার মনে হয় সেটা আরো বেটার হবে। আর ইন দ্য মিন টাইম আমাদের 10 মিনিট স্কুলে গ্রামারের প্রচুর ভিডিওস আছে, গ্রামারটা আরেকটু দেখো। বিকজ আমরা তুমি বলেছো তোমার গ্রামার নিয়ে হয়তো সমস্যা নাই, তবে আইএলটিএস এর লেখার গ্রামার কিন্তু আরো অনেক অ্যাডভান্সড। সো যেটা হবে হচ্ছে যে তোমার যদি বেসিকে একটুও সমস্যা থাকে, তাহলে তুমি আইএলটিএস এ গিয়ে অনেক স্ট্রাগল করবে, বুঝছো? সো আমাদের যে আইএলটিএস এর কোর্স গুলো, গ্রামারের কোর্স গুলো আছে, ফ্রি ভিডিওস গুলো আছে, ওগুলো একটু ভালো মতো দেখে তোমার গ্রামারের লেভেলটাও একটু ইমপ্রুভ করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের সবার জন্য ভোকাবুলারি বই একটা আছে যে, হুম হুম। এটা কি সবগুলো ওয়ার্ড তো পারা যাবে? সবগুলো ওয়ার্ড? সবার জন্য ভোকাবুলারি একটা আছে যে, ওটা হ্যাঁ হ্যাঁ, কি ভালো ইংলিশের দক্ষতা বাড়বে? ওটা পড়লে অবশ্যই ইংলিশে দক্ষতা বাড়বে, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আইএলটিএস পরীক্ষা আরো অনেক অ্যাডভান্সড একটা পরীক্ষা আছে। ওই বইটা পড়ে আসলে শুধুমাত্র ওই বই পড়ে কিন্তু তোমার হবে না। তুমি যদি আমাদের আইএলটিএস এর কোর্সটাতে থেকে থাকো, তাহলে আমাদের আইএলটিএস এর কোর্সের লেকচার শিটে দেখবা যে ভোকাবুলারি একটা লিস্ট আছে। ওই লিস্টটা দেখেও তুমি পড়তে পারো, ওই লিস্টটা তোমাকে আরো অনেক হেল্প করবে। তারপর আমাদের এই যে বইটা আছে, এখানে আমি তোমাকে বলে দেই, আমি জানি না তোমার কাছে বইটা আছে নাকি, তবে এইখানে চ্যাপ্টার নাম্বার কত যেন, চ্যাপ্টার 37, চ্যাপ্টার 37-এ 321 নম্বর পেজ, এইখানে আমরা হচ্ছে অনেকগুলো শব্দের, মানে 600+ শব্দের একটা লিস্ট দিয়ে রাখছি, বুঝছো? এই যে আমাদের ভোকাবুলারির জায়গাটাতে এভাবে একদম এর আন্ডারে এর শব্দগুলো দেওয়া আছে, তারপরে বি এর আন্ডারে বি এর শব্দ দেওয়া আছে, এভাবে করে অনেকগুলো ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে, বুঝছো, বইয়ের একদম লাস্টে। সো এই শব্দগুলো রাদার তোমাকে তোমার আইএলটিএস প্রিপারেশনের জন্য অনেক হেল্প করবে। এখানে ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি ভার্ব, অনেক কিছু দেওয়া আছে, ওটার অর্থটা দেওয়া আছে, ওইটার একটা সিনোনিম যদি 2-3টা থেকে থাকে তাহলে সিনোনিম দেওয়া আছে। আইএলটিএস এ তো প্যারাফ্রেজ করতে হয় অনেক। সো ওই লিস্টটা তোমাকে আরো বেশি হেল্প করবে, বুঝছো, ওই বইটা থেকে। হ্যাঁ হ্যাঁ, বই এটা কোথায় পাওয়া যাবে? এই বইটা আমাদের এখন রকমারিতে পাওয়া যাচ্ছে। রকমারি থেকে তুমি ডিরেক্টলি অর্ডার করতে পারবা, ওখান থেকে নিতে পারবা। আর খুবই শীঘ্রই এটা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটেও পাওয়া যাবে। তখন আমরা অবশ্যই তোমাদেরকে সেটা তো জানিয়েই দিব যে এখন 10 মিনিট স্কুল থেকেও পাওয়া যাচ্ছে, বর্তমানে রকমারি থেকে পাওয়া যাচ্ছে এটা।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আব্দুল্লাহ কি আছো? তোমাকে আমরা আনমিউট করেছি। আব্দুল্লাহ, আব্দুল্লাহকে পাচ্ছি না, ওকে আনমিউট করলাম। আচ্ছা, পেয়েছি। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি আছো? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো তোমার প্রশ্ন বলো। আপু আসলে আমি এবছর ইন্টার শেষ করেছি, ইন্টার 22 ব্যাচ। আমার হচ্ছে কানাডা যাওয়ার প্ল্যান এখন। আমি ইংলিশে মোটামুটি, বাট আমাদের প্রায় 1 বছর ধরে ইংলিশের উপর তেমন পড়া হচ্ছে না। আমার গ্রামার তেমন একটু ভালো না, আমি কি করতে পারি? আর কানাডা গ্রামার যেতে কত তো পয়েন্ট লাগতে পারে? কানাডা যেতে কি লাগবে? কত আইএলটিএস পয়েন্ট লাগতে পারে? আচ্ছা, সো তোমার প্রথম প্রশ্নের উত্তর তো আমি একটু আগেই দিয়ে দিয়েছি। গ্রামারের জন্য কি করতে হবে এটা তো তুমি দেখেই নিয়েছো, অন্যদেরকেও বলেছি। আমাদের গ্রামারের প্রচুর ভিডিওস আছে, কোর্সেস আছে, ফ্রি কোর্স আছে, প্রিমিয়াম কোর্স আছে। তোমার যেটা সুবিধা হয়, যেটা ভালো লাগে সেখানে ভর্তি হয়ে গ্রামারটা চর্চা করা শুরু করে দাও। তো যেটা নিয়ে আর বিস্তারিত বলবো না। আর সেকেন্ড বলেছো ক্যানাডাতে যেতে কত স্কোর লাগে। আমার ধারণা, আমি যতদূর জানি 6.5 এর মতো মিনিমাম প্রয়োজন হয় ক্যানাডায় যেতে। সো দ্যাট উড বি দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট। কিছু কিছু জায়গায় মনে হয় 6-এও অ্যালাউ হয়ে যায়, তবে আমার মনে হয় বর্তমানে 6.5টাই একটা গ্রহণযোগ্য স্কোর আর কি ক্যানাডা যাওয়ার জন্য। আর আমি বাসায় বসে এখন একটু প্র্যাকটিস করতে চাইছিলাম, এর জন্য আমার বই সাজেস্ট করুন একটা, যে বইটা আমি বাসায় বসে পড়লে কিছু একটা মানে বুঝতে পারবো। হুম, এটাতে তো তুমি, আমরা এই যে একটু আগে আমাদের আইএলস বইয়ের কথা বললাম না, এই আইএলস বই থেকেই তো করতে পারবা। এই আইএলস বইটা কিন্তু পুরো একাডেমিক আইএলটিএস এর প্রিপারেশনের জন্য বানানো, এই কারণে এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো এখানে তোমরা দেখবা যে আমরা পুরো বইটাকেই কিন্তু এমন ভাবে লিখছি যাতে করে তোমাদের এর পাশাপাশি যদি তোমরা কোনোভাবে এমনও হয়ে থাকে যে কোর্সে ভর্তি হতে পারছো না বা কোর্স অ্যাক্সেস করতে পারছো না, একটা বই দিয়ে পড়তে চাচ্ছ, তোমরা শুধুমাত্র কিন্তু বইটা পড়েও প্রিপারেশন নিতে পারবা। তো এখানে পুরো সেকশন গুলো আছে। আমি বলবো যে এই বইটা তুমি ঘরে, তুমি মানে যেটা খুঁজতেছো সেটা হচ্ছে এই ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি বই। এটা আমাদের রকমারিতে পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে তুমি বইটা নিয়ে একদম বাসায় বসেই প্রিপারেশন নিতে পারবা, কোনো সমস্যা নেই। এই একটাই কি না, নাকি আরো প্রয়োজন হবে? না, এই একটা বই ইজ মোর দেন এনাফ। আর ভেরি সুন আমাদের আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 10 মিনিট স্কুলেও কিন্তু আইএলটিএস মক টেস্ট দেওয়ার একটা অপশন চলে আসবে। আমরা অনেক দিন ধরে স্টুডেন্টদের সাথে কথা বলে এই ফিডব্যাকটা পেয়েছি যে ওরা কম্পিউটারে বসে মক টেস্ট দিতে চায়। তো আমরা মক টেস্টের অপশনটাও নিয়ে আসতেছি ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। তো তোমরা 10 মিনিট স্কুলের কোর্সের ভিতর বসেও কিন্তু আমাদের মক টেস্ট দিতে পারবা, সাথে সাথে স্কোরও পেয়ে যাবা, so অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট জনের কাছে চলে যাই। মোহাম্মদ মুন্না কি আছেন? মোহাম্মদ মুন্নাকে আমরা একটু আনমিউট করে দিছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? মুন্না, তোমার তো অডিও চলে গেল, দাঁড়াও 1 সেকেন্ড। আবার বলছো, শুনতে পাচ্ছো? মুন্না, তুমি তুমি আবার মিউট হয়ে গিয়েছিলা, তোমাকে আমি আনমিউট করে দিয়েছি। তুমি একটু নিজেকে আনমিউট করে কথা বলো। আচ্ছা, আমি একটু কমেন্টের প্রশ্ন দেখি যেহেতু ও নাই। মুস্কান হাসান বলেছে, আপু আমার প্রবলেম হচ্ছে আমি আপনার আইএলটিএস কোর্সটি করেছিলাম, কিন্তু 1 মাস করা অফ করেছিলাম, এখন আর কোর্সটি খুঁজে পাচ্ছি না, অ্যাপ আপডেট করার খুঁজে পাচ্ছি না। কোনো সমস্যা নাই মুস্কান, তুমি একটা কাজ করো, তুমি আমাদের যে হেল্পলাইন আছে 16910, এখানে একটু কল করবা, ঠিক আছে? নাম্বারটা একটু লিখে রাখো, 16910। ওখানে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার তোমাকে একদম প্রপারলি গাইড করে, হেল্প করে কোর্সটা খুঁজে বের করতে সাহায্য করবে। কোর্সটা কোথাও হারায় যায় নাই, সম্ভবত তোমাকে হয়তো বা কোনো একটা কোড বা কিছু একটা দিলে তুমি আবার অ্যাক্সেস করতে পারবা, ঠিক আছে? সো 16910 নাম্বারটাতে একটু কল করবা। আর যাদের যাদের এরকম সিমিলার সমস্যা আছে সবাই এই কাজটা করবেন, ঠিক আছে? 16910-তে কল দিবেন, কল দিলে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা আপনাদেরকে হেল্প করবে। আচ্ছা, মুশফিক রিহাম জিজ্ঞেস করেছে, আপু স্পিকিং এ আমি অনেক নার্ভাস, মুখ দিয়ে কথা আসে না, কি বলতে পারবো? প্র্যাকটিস করতে হবে মুশফিক। তুমি তোমার আইএলটিএস এর স্পিকিং এর টপিক কয়েকটা একটু লিস্ট ডাউন করবা,
লিস্ট করে তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার কোনো যদি বড় ভাইয়া বা আপু থেকে থাকে তাদের সাথে, ফ্যামিলি মেম্বার যদি থেকে থাকে যাদের ইংলিশ ভালো, তাদের সাথে একটু প্র্যাকটিস করবা, দেখবা যে অটোমেটিক স্পিকিং এর জড়তা অনেক কেটে যাবে। আমি আমার আইএলটিএস স্পিকিং পরীক্ষার আগে অনেক একা একা প্র্যাকটিস করছি, মানে লিটারালি আমি আয়নার সামনে দাঁড়ায় থাকতাম, আয়নার সামনে দাঁড়ায় আমি আমার মতো করে প্র্যাকটিস করতে থাকতাম, বুঝছো? তো যত প্র্যাকটিস করবা তত জড়তা কেটে যাবে, তত স্পিকিংটা ইমপ্রুভ করতে পারবা। আচ্ছা, মুশফিক অনেকবার একই প্রশ্ন করেছো, আমি একবার উত্তর দিয়ে দিলাম। আচ্ছা, আর সুমাইয়া রহমান জিজ্ঞেস করেছে আইএলটিএস এর জার্নি শুরু করার জন্য কোন কোন গ্রামারের টপিক গুলো আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা তো অলরেডি আগে আমি অ্যান্সার করে দিয়েছি, গ্রামারের সকল বিষয় আইএলটিএস এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তবে গ্রামারের কয়েকটা চিট কোড আছে। চিট কোড মানে হচ্ছে যে কয়েকটা টপিক তুমি যদি ভালো মতো পড়ো তাহলে তোমার গ্রামারের অনেকগুলো টপিক নিয়ে একসাথে ধারণা হয়ে যাবে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে টেন্স। টেন্সের টপিক পড়ার সময় অটোমেটিক্যালি তোমার গ্রামারের আরো অনেক কনসেপ্ট সম্পর্কে ধারণা হবে। এরকম আরেকটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অটোমেটিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে পড়ার সময় তোমার দেখা যাবে আরো অনেক টপিক গ্রামারের কভার হয়ে যাবে। সো এই টাইপের টপিক গুলো একটু বেশি বেশি পড়বা, ঠিক আছে? আচ্ছা, ওকে, সবাই একটু আস্তে আস্তে আমরা প্রশ্নগুলো করি। শারিন আফরিন জিজ্ঞেস করেছে আপু আমার লিসনিং এর কথা বুঝতে প্রবলেম হয় না, বাট প্রবলেমটা হলো আমি কোয়েশ্চেন আইডেন্টিফিকেশন করতে প্রবলেম হয়। আচ্ছা, লিসনিং এ কোয়েশ্চেন আইডেন্টিফিকেশন করার একটা খুব ইজি ওয়ে হচ্ছে কিওয়ার্ড দাগায় নেওয়া। সো আমরা যখন অডিও গুলো শুনি, অডিও গুলো শোনার আগে যে কোনো একটা সেকশনের আগে আমাদেরকে কিছু সময় দেওয়া হয় না, যে চুপ করে থাকে, কোনো আওয়াজ হয় না, তখন ওই টাইমটা কাজে লাগিয়ে আমরা প্রশ্নে মেইন কিওয়ার্ড গুলো একটু দাগায় ফেলবো, ঠিক আছে? তো যখন আমরা প্রশ্নে কিওয়ার্ড গুলো দাগায় ফেলি তখন আমরা অটোমেটিক্যালি অ্যালার্ট হয়ে যাই ওই ইনফরমেশন গুলো নিয়ে। এক্সামটা একটা সাইকোলজিক্যাল স্কিল, তাই না? সো আমরা একটু অ্যাওয়্যার হয়ে যাই। অ্যাওয়্যার হয়ে যাওয়ার পরে যেটা আমাদের সুবিধা হয়েছে, যখন আমরা লিসনিং অডিওটা শুনতে থাকি আমরা অ্যালার্ট থাকি যে এই শব্দগুলোই যখন আমরা শুনবো তখন আমরা বেশি অ্যাটেনশন দিয়ে শুনবো বা বেশি গুরুত্ব দিয়ে শুনবো, তখন অটোমেটিক কিন্তু আমাদের ওই আনসারটা খুঁজে বের করতে, কোয়েশ্চেন আইডেন্টিফাই করতে অনেক হেল্প হয়। সো এটা একটু ট্রাই করে দেখবেন। আচ্ছা, রানা পল জিজ্ঞেস করেছে আপু আপনার আইএলটিএস বইটা কি ফ্লিপকার্টে পাওয়া যাবে নাকি? আনফরচুনেটলি আমরা এখন পর্যন্ত ফ্লিপকার্ট পর্যন্ত আমরা যেতে পারি নাই। তবে আমি একটা ইজি হ্যাক বলে দিই, আমাদের ইন্ডিয়ায় অনেক স্টুডেন্টস আছে, স্পেশালি কলকাতায়, তারা অনেকে যেটা করছে হচ্ছে তাদের বাংলাদেশে যারা বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদের দিয়ে বইটা কেনাচ্ছে, এবং তারা যখন আসে ইন্ডিয়ায় তখন তারা সাথে করে নিয়ে আসছে, ঠিক আছে? বা বিভিন্ন মাধ্যমে তারা পার্সেল করে ইন্টারন্যাশনালি পাঠিয়ে দিচ্ছে। তো এটা আমরা কম শুনেছি, আমরা বরং বেশি শুনেছি হচ্ছে যে আমাদের পরিচিত, তাদের পরিচিত আছে, পরিচিতদের মাধ্যমে আনাচ্ছে আর কি। তো এটা আমরা অনেক পেয়েছি স্টুডেন্টদের মধ্যে। আশরাফুল জিজ্ঞেস করেছে ক্যান ইউ প্লিজ টেল আস মোর অ্যাবাউট দ্য কস্ট অফ আইএলটিএস? আইএলটিএস পরীক্ষা দিতে এখন সম্ভবত 22,500 বা 23,500 টাকার মতো প্রয়োজন হয়ে থাকে। প্রতি বছর এই কস্টটা রিভাইজ হয়, অর্থাৎ 1,000 করে মানে অ্যারাউন্ড 1,000 করে বাড়তে থাকে। সো এটা এখন 23,000 টাকা হতে পারে, নেক্সট ইয়ার এটা বেড়ে 24,000 আশেপাশে চলে যাবে। আচ্ছা, একজন বলেছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স চাই। ইনশাল্লাহ আমরা এটা নিয়েও কাজ করছি, এটা চলে আসতেছে ভেরি সুন। সো নো টেনশন, রাহাতুল জান্নাত সাদিয়া, নো টেনশন। আচ্ছা, তাহমিদ জিজ্ঞেস করেছে যে ম্যাম আমার রিডিংটা খুব কঠিন লাগছে, আমি রিডিং নিয়ে কি করতে পারি? আচ্ছা, সো রিডিং এর অ্যাডভাইসটা তো আমি একটু আগে একজনকে দিয়েছি। রিডিং এর পরীক্ষাটা, তোমার রিডিং যদি খুব কঠিন মনে হয়ে থাকে তাহলে প্রবাবলি তোমার ইংলিশে ভোকাবুলারি একটু কম, অথবা তোমার হয়তো বা গ্রামারে একটু গ্রামারেরটা না, আসলে আমি বলবো ভোকাবুলারিতেই বেশি সমস্যা। আমরা রিডিং পড়ে অনেক সময় প্যাসেজ বুঝি না, বিকজ আমাদের ভোকাবুলারি অনেক লিমিটেড হয়। তো তোমার ভোকাবুলারি নিয়ে অনেক কাজ করতে হবে, রিডিং এর বিভিন্ন টেকনিক গুলো সম্পর্কে ফ্যামিলিয়ারাইজড হতে হবে। আইএলটিএস কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ টেস্ট, ইটস অ্যান এক্সাম। সো যে কোনো এক্সামের জন্য আমাদের এক্সামের কি কি স্ট্র্যাটেজি আমরা ইউজ করে এক্সামটাকে অ্যাপ্রোচ করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রিডিং এর ক্ষেত্রেও কারেক্ট রিডিং স্ট্র্যাটেজি গুলো ইউজ করতে হবে। কোন টাইপের প্রশ্নের জন্য কিরকম স্ট্র্যাটেজি ইউজ করার দরকার সেটা সম্পর্কে অবগত থেকে সেই স্ট্র্যাটেজিটাই ইউজ করতে হবে। তারপরে দেখবো অটোমেটিক ইমপ্রুভমেন্টটা তুমি নোটিস করবা। আর রিডিং সেকশনে বেশিরভাগ সময়ই কিন্তু 99% কেসেসেই জার্নালস এসে থাকে, যেগুলো খুবই ফর্মাল, ফ্যাকচুয়াল, অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এই টাইপের লেখাগুলো বেশি বেশি পড়বা, তাহলে তুমি ওই ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ টু হয়ে যাবা, বুঝছো? ওইটা অটোমেটিক তোমার ভোকাবুলারিকেও অনেক বৃদ্ধি করবে। সো আই থিঙ্ক দ্যাট উইল ওভারঅল হেল্প ইউ। এটার রেজাল্ট তুমি ভাই
একদিনে দেখতে পারবা না অবশ্যই, সো এক্সপেক্ট করবা না যে মুনজারিন আপু আজকে বললো আজকেই আমি এটা গিয়ে কাজে লাগাই কালকেই আমার রিডিং এর স্কোর বেটার হয়ে যাবে, এভাবে কিন্তু হয় না। এগুলো সবগুলো লং টার্ম প্ল্যান, আমি তোমাদের সবাইকে কিন্তু লং টার্ম প্ল্যান দিচ্ছি। শর্ট টার্ম প্ল্যান দিয়ে তোমরা আইএলস এ তোমাদের ডিজায়ার্ড স্কোরটা অনেকবার পরীক্ষা দিলেও প্রবাবলি পাবা না, বাট লং টার্ম প্ল্যান নিয়ে যদি কাজ করতে থাকো তাহলে অনেকদিন সেটা নিয়ে কাজ করার পরে যখন আইএলস পরীক্ষা দিবা একবার, তখন ওই একবারেই তোমাদের স্কোরটা ইনশাল্লাহ ভালো আসবে। আচ্ছা, আগাই আমরা আরেকটু, অনেক কোয়েশ্চেন জমেছে আমাদের কমেন্ট বক্সে, আমরা আরো কয়েকটা একটু, যারা যারা একই প্রশ্ন বারবার করছো আর করার দরকার নেই, আমি তোমাদের কমেন্ট দেখে ফেলেছি অলরেডি। সো যার মেহের আইএলস এর মেয়াদ জিজ্ঞেস করেছে, একজন আইএলস এর মেয়াদ হচ্ছে 2 বছর, 2 বছর আইএলস এর মেয়াদ থাকে, 2 বছর পর পর আইএলস পরীক্ষা দিতে হয় আনফরচুনেটলি। কেন দিতে হয় ডোন্ট আস্ক মি, এটা নিয়ে আমারও পার্সোনালি অনেক ইস্যুস আছে যে কেন 2 বছর জাস্ট আইএলস এর মেয়াদ। আচ্ছা, মেহের নিগার নোভা জিজ্ঞেস করেছে জার্মানিতে যেতে কেমন স্কোর তুলতে হবে। ভেরি গুড কোয়েশ্চেন। জার্মানিতে ভালো ভালো ইউনিভার্সিটি গুলোতে যদি পড়ো, আই উড সাজেস্ট যে 6.5 to 7 এন্ড অ্যাবাভ থাকতে পারলে খুবই ভালো হয়। ঠিক আছে, 6.5 ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট ইন মোস্ট ইউনিভার্সিটিজ। তবে তুমি যদি 7 এর মতো পাও, ইট গিভস ইউ অ্যান এজ বলা যায়। ঠিক আছে, সো সেফার। আচ্ছা, আবু বকর সিদ্দিকী জিজ্ঞেস করেছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি বিবিএ মাত্র শেষ করলাম, আমার সিজিপিএ হচ্ছে 3.52, বাট আইএলস এর প্রতি এখনো সিরিয়াস হতে পারতেছি না, কিন্তু আমার ড্রিম হচ্ছে বাইরে যাওয়ার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য। অসুবিধা নাই, আইএলস ইজ অফেন দ্য লাস্ট স্টেজ অফ এন অ্যাপ্লিকেশন। এটা অনেকজন আসলে বুঝে না, অনেকে মনে করে যে আইএলসি বিশাল বড় একটা পাহাড় যেটা আমার ক্লাইম্ব করতে হবে, তা কিন্তু না। তোমার যদি বিদেশে যাওয়ার স্বপ্ন থেকে থাকে, তোমার আরো অনেকগুলো পাহাড় ক্লাইম্ব করতে হবে, তার মধ্যে একটা পাহাড় শেষের দিকে হচ্ছে আইএলটিএস, বুঝছো? তো তুমি বাকি সবগুলো পাহাড় আস্তে আস্তে ক্লাইম্ব করো, তারপরে যখন দেখবা যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা স্ট্রং হয়েছে, অ্যাপ্লাই করেছো, কোথাও থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছো, এরপরে সময় নিয়ে পরীক্ষা দাও, সমস্যা নেই। কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষা দিলে জানো 3 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে, সো তোমার কিন্তু কোনো ডেডলাইন মিস হবে না। তুমি অ্যাপ্লিকেশন করো, ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আনো, স্কলারশিপের যদি প্ল্যান থাকে স্কলারশিপ সিকিউর করো, সবকিছু করার পরে কম্পিউটার বেসড আইএলটিএস পরীক্ষাটা দাও, 3 দিনের মধ্যে স্কোর পাবা, ইউনিভার্সিটিকে এরপরে পাঠাই দিবা, কোনো সমস্যা নেই। আইএলস নিয়ে টেনশন করবা না, ঠিক আছে? আর তোমাদেরকে তো আমরা বারবারই বলি, তোমাদের আইএলস এর টেনশনটা সম্পূর্ণভাবে আমাদের উপর দিয়ে দাও, আমরা এটা তোমাদের পুরো বার্ডেনটা, পুরো প্যারাটা নেওয়ার জন্য রেডি আছি। জাস্ট যখন দিবা তখন একদম ফুললি তোমাদেরকে আমরা সাপোর্ট করবো, বাট প্রিপারেশন ছাড়া আগে থেকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, আব্বুল হাসনাত আদিল বলেছে আপু 25 দিন পর আমার এক্সাম, আমি এখন কি করতে পারি? আমার রিডিং এ অনেক সমস্যা হয়, রিডিং এর স্ট্র্যাটেজি আদিল আমি একটু আগে অনেকবার শেয়ার করেছি, আশা করি তুমি তখন ছিলে, একদম মনোযোগ দিয়ে শুনেছো, সো আমি আর রিপিট করছি না, ঠিক আছে? সাদিয়া বলেছে 10 মিনিট স্কুলের কোর্সটা পারচেজ করার পরে আমার বাবা অসুস্থ হয়ে যায়, ওই টাইমে আমি কোর্সটা করতে পারিনি, এখন ওই কোর্সটা কোনোভাবে পাওয়া যাবে নাকি? সাদিয়া, ওই কোর্সটা তো তোমার কাছে থাকার কথা, তুমি আবারও প্লিজ একটু 16910, তোমাকেও বলি 16910 তে কল করো, ওই কোর্সটা তোমার কাছেই আছে, ওটা কোথাও যায় নাই। প্রবাবলি তোমার অ্যাপে আবার হয়তো লগ আউট করে লগ ইন করতে হবে, বা কিছু একটা রিইনস্টল করতে হবে, বা কিছু একটা সমস্যা আছে, ওইটা করলেই হয়তো বা পেয়ে যাবা, সমস্যা নাই। আচ্ছা, একই টাইপের প্রশ্নগুলো আমি না আর বারবার নিচ্ছি না, বিকজ অনেকেই রিডিং নিয়ে বলছেন, আমি রিডিং এর কথা বলে ফেলেছি। আচ্ছা, নাজিয়া তাবাসুম ঋতু বলেছে আমি এইচএসসি 24 ব্যাচ, আমার ড্রিম হচ্ছে জাপানে যাওয়া, সো এই জন্য আইএলটিএস দেওয়া কখন বেটার হবে, এইচএসসি এর পর নাকি অনার্স এর পর? তোমার যদি মাস্টার্স এর জন্য জাপানে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তো এত আগে আইএলটিএস দিবা না, আইএলটিএস এর মেয়াদ হচ্ছে 2 বছর মাত্র। সো তুমি যদি মাস্টার্স এর জন্য জাপান যেতে চাও, অনার্স শেষ করার পরে ঠান্ডা মাথায় আইএলটিএস পরীক্ষা দিবা, ঠিক আছে নাজিয়া? এর আগে দেওয়ার দরকার নেই। তোমার যদি অনার্স এর সময় জাপান যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো এইচএসসি পরীক্ষাটা দাও, তারপরে ঠান্ডা মাথায় প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষা দাও, বিকজ ওই যেটা বললাম, কম্পিউটার বেসড আইএলটিএস এর রেজাল্ট কিন্তু 3 দিনের মধ্যে চলে আসে, সো তোমার টাইম ডেডলাইন কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, মক টেস্টে কোশ্চেন করতেছে, সো রিডিং এন্ড লিসনিংটা আমাদের থেকে দিতে পারবে হ্যাঁ 2 সপ্তাহের মধ্যে। আমাদের এখানে মক টেস্ট, ও হ্যাঁ ভেরি নাইস, মাহির মোসলেও জিজ্ঞেস করেছে যে মক টেস্ট দেওয়ার জন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইট সাজেস্ট করতে। সো অনেকেরই এই প্রশ্ন থাকতে পারে যে আমরা মক টেস্টটা অনলাইনে কিভাবে দিতে পারবো। আমাদের 10 মিনিট স্কুলেই কিন্তু মক টেস্ট দেওয়ার অপশন চলে আসতেছে ইনশাল্লাহ ইন দ্য নেক্সট 1 to 2 উইকস। আমরা পুরো সিস্টেমটা দাঁড় করেছি, রিডিং আর লিসনিং এর সম্পূর্ণ মক আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকেই কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে? তো আপনারা যারা যারা আমাদের কোর্সে থাকবেন, রিডিং
আর লিসেনিং, এই দুটোর মক টেস্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে, আমাদের ওয়েবসাইট থেকে অথবা অ্যাপ থেকে দিতে পারবেন এবং সাথে সাথে স্কোরও পেয়ে যাবেন। ঠিক আছে, যে রিডিং এ আপনার পসিবল স্কোর কত হতে পারে আর লিসেনিং এ আপনার পসিবল স্কোর কতটুকু হতে পারে। আর আলাদা করে কিন্তু আমরা কিন্তু এমন ভাবে সিস্টেমটা রেডি করছি যে আপনারা ধরেন আপনারা কোর্সেও ভর্তি হতে চান না, বইও চান না, কিছু চান না, জাস্ট মক টেস্ট দিতে চান, শুধুমাত্র মক টেস্টও দিতে পারবেন, বুঝছেন? তো আলাদা করে 20টার মতো মক টেস্ট আপনারা নিতে পারবেন, নিয়ে মক টেস্ট গুলো ইচ্ছা মতো দিতে পারবেন। ঠিক আছে, তো সেটারও অপশন থাকবে। আমাদের সাথে থাকেন, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা রিপিটেটিভ প্রশ্নগুলো আর নিচ্ছি না। মেয়াদের কথা অলরেডি বলে দিয়েছি। আকাশ জিজ্ঞেস করেছে আইএলস এর মেয়াদের কথা, মেয়াদ 2 বছর থাকে। আচ্ছা, আচ্ছা জাইদ আমাদেরকে অনেক লম্বা একটা প্রশ্ন করেছে। আমি এইচএসসি 22 ব্যাচের স্টুডেন্ট, ভার্সিটি অ্যাডমিশন বেসিক গ্রামার করেছি, ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর চাচ্ছি আইএলস এর প্রিপারেশন শুরু করার জন্য। আমার আইএলস এর ব্যাপারে খুব একটা বেশি ধারণা নেই, তবে আমি আমার নিজের মধ্যে স্পিকিং আর রাইটিং এর জড়তা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আচ্ছা, আচ্ছা, সো স্পিকিং এর কথাটা আগে বলি, একটু আগে যেটা বলেছি একদম হুবহু সেম অ্যাডভাইস, রাইট? স্পিকিং ইজ সামথিং যেটা তুমি যত প্র্যাকটিস করবা তোমার জড়তা তত বেশি কাটবে। একা একা প্র্যাকটিস করো, মানুষজনের সাথে প্র্যাকটিস করো। আইএলস পরীক্ষায় অ্যাকসেন্টের জন্য আলাদা করে কোনো মার্ক নাই। অর্থাৎ তুমি যখন আইএলস পরীক্ষা সম্পর্কে আরো শিখবা, আরো জানবা, দেখবা যে আইএলস স্পিকিং এর যে 4টা মার্কিং ক্রাইটেরিয়া আছে, সেই 4টা মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে একটাও অ্যাকসেন্ট না। ঠিক আছে, তারা তোমার উচ্চারণ নিয়ে তোমাকে মার্ক করবে, ফ্লুয়েন্সি নিয়ে মার্ক করবে, কোহেরেন্স নিয়ে মার্ক করবে, গ্রামার নিয়ে মার্ক করবে, লেক্সিক্যাল রিসোর্স নিয়ে মার্ক করবে, কিন্তু অ্যাকসেন্ট নিয়ে কোথাও মার্ক করবে না। এর মানে হচ্ছে তুমি ক্লিয়ারলি অ্যাকিউরেট গ্রামার সহ যদি তোমার কনভারসেশন চালায় যেতে পারো, কথাবার্তা বলতে পারো, দ্যাট ইজ মোর দেন এনাফ। তোমার ব্রিটিশ অ্যাকসেন্ট আছে নাকি আমেরিকান অ্যাকসেন্ট আছে নাকি কোনো অ্যাকসেন্ট নাই, তুমি একটা নিজস্ব অ্যাকসেন্টে কথা বলো, সেটা ডাজ নট প্লে আ পার্ট, অ্যাজ লং অ্যাজ তোমার কথাবার্তা ক্লিয়ার, অ্যাকিউরেট এবং গ্রামাটিক্যালি ঠিকঠাক আছে, এন্ড অফকোর্স তোমার ভোকাবুলারি আর বাকি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, সো এইসব নিয়ে টেনশন করিও না। আচ্ছা, আরো দেখি একটু আর কি কি প্রশ্ন আছে। আচ্ছা, এডলফ হিটলার জিজ্ঞেস করেছে আমাদের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে অ্যাপ্লিকেশন করার প্রসেস কি। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি প্রায় 1.5 বছর আগে। ওই ভিডিওটা দেখে নিবা, বেশ বিস্তারিত ভাবে ডিসকাস করেছি সেখানে, তাই আজকে আর আলাদা করে ডিসকাস করছি না। ঠিক আছে, তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা খুঁজলেই পেয়ে যাবা। আচ্ছা, ঠিক আছে, আমরা আর কয়টা প্রশ্ন দেখি, ইউনিক আর কি প্রশ্ন আছে। আমি জিজ্ঞেস করেছে ম্যাম আমার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, অনেকে 7 বা এর চেয়ে ভালো ব্যান্ড স্কোর করেও ইউএসএ তে রিজেক্টেড হয়, এই ক্ষেত্রে কি করব? এটা আসলে ভাইয়া দেখো তাহমিদ, 7 পেয়ে যারা রিজেক্ট হচ্ছে তারা আসলে আইএলটিএস স্কোরের জন্য রিজেক্ট হচ্ছে না, তারা অন্যান্য কারণে রিজেক্ট হচ্ছে। কারণ তাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশনে অন্যান্য কিছু দুর্বলতা রয়েছে যেটা তারা মিট করতে পারছে না, বুঝছো? সো যারা 7 পেয়েও আমেরিকা থেকে রিজেক্ট হচ্ছে, ওদের অ্যাপ্লিকেশনের অন্যান্য যে এরিয়া গুলো আছে সেগুলোকে আরো অনেক স্ট্রং করতে হবে। সাধারণত দেখা যায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে পারে, স্টেটমেন্ট অফ পারপাস দুর্বল হতে পারে, রেকমেন্ডেশন লেটার দুর্বল হতে পারে, একাডেমিক ক্রিডেন্সিয়াল মানে ওর গ্রেড বা সিজিপিএ দুর্বল হতে পারে, অনেক রিজন আছে। সো অ্যাপ্লিকেশনের বাকি অংশগুলোকে ঘেটে দেখতে হবে। আইএলস এ 7 কিন্তু সে অলরেডি মিনিমাম রিকোয়ারমেন্টের চেয়ে বেশি স্কোর করে ফেলেছে, সো আইএলস এর জন্য কিন্তু তারা আটকাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কয়েকটা একটু প্রশ্ন দেখি। আইএলস পরীক্ষা দিয়ে আকাশ বিশ্বাস জিজ্ঞেস করেছে কোন কোন দেশে যাওয়া যায়। বেশিরভাগ দেশেই যাওয়া যায়, আইএলস এর ওয়েবসাইটে গিয়ে এক্সাক্ট নাম্বারটা একটু জেনে নিও। আমার এক্সাক্ট নাম্বারটা তো এখন মনে নেই, বাট বেশিরভাগ দেশেই আইএলস অ্যাকসেপ্টেড, সো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, আরো কয়েকজন হ্যান্ড রেজ করে আছে, আমরা আপনাদের একটু প্রশ্ন দেই। আমরা কমেন্ট বক্স তো অনেকক্ষণ দেখলাম। মিম তুমি কি আছো? মিমকে আমি একটু আনমিউট করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিম বলো।
জি আপু, আমার যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আপু, রাইটিং টাস্কে আমি ইন্ট্রোডাকশনটা ভালো করে পারি, কিন্তু ওভারভিউটা আমি কিভাবে লিখবো সেটা নিয়ে একটু প্রবলেম, যে এটাতে আমার প্রবলেম হয়। আর আপু, আপনি যে বললেন যে মক টেস্টের একটা ফ্যাসিলিটি নিয়ে আসবেন আপনার হুম। কোর্সে, আপু আমরা যারা আছি, মানে আমি যেখানে থাকি সেখানে কোনো সেন্টার নাই যে আমি মক টেস্ট দিতে হুম। পারবো। আর রাইটিং টেস্টটা যে আমি দিব, আমি কিভাবে নিজেকে আমি আসলে রিভিউ করতে পারবো যে কতটুকু ভালো করেছে? আপনাদের যদি এরকম কোনো ফ্যাসিলিটি থাকে যে মানে রাইটিং টেস্টটা যারা যারা দিবে তাদেরকে মার্কস এর অ্যান্সারটা সহ দিতে, তাহলে এটা হুম। ভালো হয় আমার জন্য। আর আমি আইএলটিএস টেস্টের কোর্সটাও কিনেছি, 10 মিনিট স্কুল থেকে বুকস গুলো কিনেছি, এখন রাইটিং পার্টটা নিয়ে আমার প্রবলেম শুধু। হুম। আচ্ছা, সো আমরা আপাতত আমাদের যে মক টেস্টের সার্ভিসটা চালু করার চেষ্টা করছি সেটা হচ্ছে রিডিং এবং লিসনিং এর, ঠিক আছে? আমরা রাইটিং এর সিস্টেমটাও আনার চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে রাইটিং, ধরো একজন একটা লেখা সাবমিট করলো, সেটা রিডিং আর লিসনিং যত সহজে কারেক্ট করে ফেলা যায়, রাইটিং জি কিন্তু আমরা অত না। এখানে আরো অনেক ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। পুরো লেখাটা পড়তে হবে, আমরা যাদেরকে দিয়ে কারেক্ট করাবো তাদের কিন্তু সঠিক কোয়ালিফিকেশনও থাকতে হবে একটা আইএলস রাইটিং স্যাম্পল কারেক্ট করে তোমাদেরকে সঠিক ফিডব্যাক দেওয়ার জন্য। ধরো আমি যদি এখনই রাইটিং কারেকশনের সার্ভিস শুরু করে দেই, আমাদের দিনে দিনে যদি 1000, 500, 600টা করে সাবমিশনও আসে, আমি তো একা কারেক্ট করতে পারতেছি না সেটা, রাইট? আমার সাথে আমার অনেকজনকে নিতে হবে ওটা কারেক্ট করার জন্য। যাদেরকে নিব তাদেরও কিন্তু কোয়ালিফাইড হতে হবে, যাতে করে তারা তোমাদেরকে অ্যাকুরেট ব্যান্ড স্কোরটা বলতে পারে। সো আমরা সিস্টেমটা রেডি করার মানে অ্যাকচুয়ালি অনেস্টলি একদম সত্যি কথা বলতে চেষ্টা করতেছি। উই আর জাস্ট ট্রাইং টু ফিগার আউট যে আমরা এটা কিভাবে আসলে সবাইকে একদম মাস সার্ভিস, মানে প্রপার একটা সার্ভিস দিতে পারি। কারণ আমরা জানি যে আমরা রাইটিং এর সার্ভিস চালু করলে আমাদের নিয়মিত অনেক রাইটিং এর স্যাম্পল আসবে, কিন্তু আমরা কিভাবে যথাযথ মানুষ এনে, কারেক্ট কোয়ালিফাইড মানুষ এনে কিভাবে আমরা কারেক্ট করে ফিডব্যাকটা দিতে পারি, ওইটা চালু করার চেষ্টা করতেছি আর কি। সো এটা একটু সময় লাগবে। আই হোপ ইউ ওকে হ্যাভ দ্যাট টাইম। বাট ইন দ্য ওকে মিন টাইম তুমি রিডিং আর লিসনিং এর পরীক্ষা আমাদের এখান থেকে দিতে পারবা। আর তোমাকে আরেকটা অ্যাডভাইস বলে দেই, আমি জি কিছুক্ষণ আগে আরেকজনকেও বলেছিলাম, রাইটিং এ নিজের অ্যাসেস করার জন্য না সবচেয়ে বেস্ট হয় তোমার যদি কোনো পরিচিত মানুষ থাকে, ফ্রেন্ড থাকে যার ইংলিশ খুব জি ভালো, বা হয়তো সে আইএলটিএস পরীক্ষা আগে দিছে, এরকম কারোর সাথে একটু যদি কাউকে দিয়ে যদি তোমার 3-4টা রাইটিং এর স্যাম্পল একটু রিভিউ করাতে পারো, তাহলে অনেক ফিডব্যাক পাবা। আমার আইএলটিএস পরীক্ষার সময় আমি 3-4 জনকে দিয়ে আমার আইএলটিএস রাইটিং স্যাম্পল গুলো রিভিউ করাতাম, এবং সেখান থেকে অনেক ফিডব্যাক পেতাম। সো আমিও অ্যাকচুয়ালি কোনো সেন্টারে গিয়ে রাইটিং পরীক্ষা দেই নাই, বাট ওই বিভিন্ন মানুষের ফিডব্যাক থেকে ফিডব্যাক পেয়ে পেয়ে জি। অনেক ইমপ্রুভ করতে পারছিলাম আর কি। আপু থ্যাংক ইউ সো মাচ, আমি আপনার সব ভিডিওস দেখি, খুবই ইনফরমেটিভ। আপু থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিম, থ্যাংকস আ লট, অল দ্য বেস্ট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি হলো সাইফা মমতাজ সারা। তুমি কি আছো? তোমাকে আমরা আনমিউট করেছি। সাইফা মমতাজ সারা। সাইফা মমতাজ সারা মনে হয় আছে। ইয়েস, হ্যালো। না, ও তো আসা মাত্রই চলে গেল। আচ্ছা, মশিউর রহমান, তুমি কি আছো? মশিউর রহমান, তোমাকে আমরা আনমিউট করেছি। আসসালামু আলাইকুম আপু, জি আছি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম মশিউর, বলো কেমন আছো, তোমার প্রশ্ন কি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু আমার আইএলটিএস সম্পর্কে তেমন একটা ধারণা নেই। এক কথায় বলতে গেলে আমি বিগিনার্স, বাট আমার প্ল্যান আছে অনার্স এর পরে মাস্টার্স এর জন্য আমি বাইরে যাব। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে আমেরিকাতে যাওয়া। তো আমি আর কি আপনার কাছ থেকে গাইডলাইন গুলো শুনছিলাম, তারপরও আমি আরো জানতে চাই কিভাবে আমার মানে বেসিক আরো স্ট্রং করতে পারবো আর কি ফিউচারে। আচ্ছা মশিউর, তুমি পরীক্ষা কবে দেওয়ার প্ল্যান করছো? আমি গ্রাজুয়েট কমপ্লিট করব 2027 সালে প্রবাবলি। আচ্ছা, তো তোমার হাতে অনেক সময় আছে। সো ইন দ্য মিন টাইম আই উড অ্যাডভাইজ ইউ যে তুমি একটু একটা ব্ল্যাঙ্ক কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, একদিন যদি হাতে 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, কোনো প্রিপারেশন ছাড়া একটা আইএলটিএস মক টেস্ট দিবা। দিয়ে দেখো যে তোমার ওভারঅল সেগমেন্ট গুলোতে, স্পেশালি রিডিং আর লিসনিংটা তো তুমি ডিরেক্টলি অ্যাসেস করতে পারবা যে তোমার স্কোর কত। সো
কিরকম স্কোর পাও সেটা একটু দেখো। দেখার পরে তুমি একটা প্ল্যান, তারপরে তুমি গুছাতে পারবা। ধরো তোমার যদি স্কোর এখনই ভালো আসে, তার মানে তোমার এখন আসলে তেমন কিছু করার নাই, তোমার জাস্ট ওই 2027 সালের দিকে যখন গিয়ে পরীক্ষা দিবা তখন আবার নতুন করে প্রিপারেশন নিলেই হবে। বাট যদি তুমি দেখো যে তোমার স্কোরটা খারাপ আসতেছে, বা তুমি যেরকম স্কোর চাচ্ছ ওইরকম স্কোর আসতেছে না, তাইলে তোমার আসলে আরো কাজ করতে হবে, বুঝছো? সো গিভ আ ব্ল্যাঙ্ক, মানে কোনো প্রিপারেশন ছাড়া একটা ব্ল্যাঙ্ক প্রিপারেশন সহ একটা মক টেস্ট দাও, এরপরে দেখো যে কিভাবে কি হয় আর কি, বুঝছো? তারপরে প্ল্যানটা গুছাও, কারণ তোমার তো হাতে অনেক সময় আছে, অসুবিধা হবে না। আর বাকিটা আই থিঙ্ক তুমি ওভারঅল গাইডলাইন পড়েও বা আমাদের সেশনের গাইডলাইনটা পেয়েও তুমি আই থিঙ্ক ওভারঅল একটা ধারণা পাইছো। জি আপু, আপনাদের আপকামিং যে মক টেস্টের ব্যবস্থা করবেন সেখানে কি আমি টেস্টটা দিতে পারবো? অবশ্যই দিতে পারবা, কেন দিতে পারবা না? এটা তো আমরা আনছি তোমাদের সবার জন্য। তো ইনশাল্লাহ মক টেস্টের যখন চালু হয়ে যাবে মক টেস্ট দেওয়ার সার্ভিসটা, তোমরা সেখান থেকেও মক টেস্ট দিতে পারবা। আমরা জাস্ট কিভাবে প্ল্যান করতেছি ওইটাও বলে দেই। যারা যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চায় তারা আলাদাভাবে ওই 20টা যে মক টেস্ট আছে ওই 20টা মক টেস্ট কিনতে পারবে, কিনে ওই মক টেস্ট গুলো দিতে পারবে। তাদের কোর্স টোর্স কোনো কিছু কেনার দরকার নাই। কেউ যদি চায় যে সে কোর্স প্লাস মক টেস্ট দুটোই চায়, তাহলে সে সেটাও করতে পারবে। কেউ যদি চায় যে সে কোর্স, মক টেস্ট এবং আমাদের আইএলটিএস এর যে বইটা আছে এটাও চায়, তাহলে সে সেটাও করতে পারবে। ঠিক আছে? সো সবগুলো অপশনই ওপেন আছে, যাতে স্টুডেন্টরা একদম সবচেয়ে ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি পায় এবং নিজেদের জন্য যেটা বেস্ট সেইভাবে চুজ করতে পারে। সো ইনশাল্লাহ তুমি মক টেস্টও দিতে পারবা, কোনো সমস্যা হবে না। জি আপু, অনেক ধন্যবাদ। আশা করি আপু আপনি এরকম ইনফরমেশন ফিউচারেও দিবেন। থ্যাংক ইনশাল্লাহ। ইউ। থ্যাংক ইউ মশুর, অল আসসালামু দ্য বেস্ট। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি রানা পল কি আছো? রানা পলকে আমরা একটু আনমিউট করেছি। রানা, তুমি কি আছো? গুড ইভিনিং ম্যাম। হ্যালো। গুড ইভিনিং রানা, ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলো তোমার কি ম্যাম, প্রশ্ন? আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি অনার্স নিয়ে যদি পড়ি ইংলিশে, আমাকে কি গ্রামার শেখানো হবে? তুমি আরেকবার বলবা, তুমি যদি অনার্স দিয়ে ইংলিশ পড়ো তাহলে কি হবে? হুম, তাহলে আমাকে কি বেশি পরিমাণে গ্রামার ইত্যাদি শেখানো হবে কি, মানে কলেজ থেকে? না রানা, এরা বেসিক্যালি তুমি যদি এখন অনার্স এ ইংলিশ পড়ো তাহলে কিন্তু তুমি যেখানেই পড়বা সেখানে ওরা কিন্তু ধরেই নিচ্ছে যে তুমি ইংলিশ গ্রামার অনেক ভালো পারো, বুঝছো? সো তুমি কিন্তু নতুন করে তোমাকে গ্রামার শিখাবে না তোমার অনার্স এর ইংলিশ কোর্সে। তোমাকে অর্থাৎ বরং তোমাকে হচ্ছে যে ইংলিশের আরো অ্যাডভান্স জিনিসপত্র শিখাবে। সো তোমার যদি গ্রামার ভালো না হয়ে থাকে তাহলে আমি তোমাকে খুব বেশি করে অ্যাডভাইস করবো যে তুমি অনার্স ইংলিশ পড়িও না, তাহলে তোমার রেজাল্টটা ভালো হবে না, বুঝছো? আর যদি গ্রামার ভালো থাকে তাইলে ইংলিশে পড়ো, সমস্যা নেই। না, আমার এমনি বেসিক গ্রামার পুরোটা কমপ্লিট আছে। অ্যাডভান্স গ্রামার হয়তো আছে কি, আর ওটা জানি না। ঠিক আছে, আমি ওটাই জানতে চেয়েছিলাম আপনার সাথে এই কথা বলবো, রানা কি ভাবতেই আমাদেরকে, পারিনি কলেজে। রানা তুমি থাকো কোথায় বলো তো? আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি ওই কলকাতার পাশেই থাকি। আচ্ছা আচ্ছা, সুপার। আমি তোমার কথা শুনেই বুঝতে পারছি। সো আই ওয়াজ লুকিং ফর ইউ। আমি তোমার কমেন্ট দেখেছিলাম, তুমি কমেন্টেও মনে হয় বলেছিলে যে তুমি বইটা ফ্লিপকার্টে পাওয়া যায় নাকি। আনফরচুনেটলি ফ্লিপকার্টে তো পাওয়া যায় না, বাট তুমি তোমার যদি বাংলাদেশে পরিচিত কেউ থেকে থাকে তাদের মাধ্যমে অবশ্যই বইটা নিতে পারবা। ঠিক আছে? ইনশাল্লাহ সামডে আমরা ফ্লিপকার্টেও বইটা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ রানা, ইন্ডিয়া থেকে আমাদেরকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে, আমরা সেশনের একদম শেষে চলে আসছি। আমি আর একটা দুটা প্রশ্ন না চাইবো। অনন্য কি আছো? অনন্যর প্রশ্নটা আমরা শুরুতে নিতে চেয়েছিলাম বাট তুমি ছিলে না। সো তুমি যদি জয়েন ব্যাক করে থাকো তাহলে তোমার প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অনন্য, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। বলো তোমার কি প্রশ্ন? আপু, আমার প্রশ্ন হচ্ছে যে কানাডা যেতে কি কি রিকোয়ারমেন্ট লাগে? কানাডা যেতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? জি। কি কি রিকোয়ারমেন্ট লাগবে ভাই, এটা তোমার
অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছো তাদের নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা একটু তাদের ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করবা। ওদের মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট কত সেটা একটু দেখবা। ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ওরা কিরকম পছন্দ করে সেটা একটু দেখবা। ওরা তুমি যদি পড়াশোনার জন্য অ্যাপ্লাই করে থাকো, তোমার রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, মানে তোমার টিচারদের থেকে রেকমেন্ডেশন লেটার লাগবে, তোমার একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, সেটাও একটা রিকোয়ারমেন্ট, আইএলটিএস পরীক্ষা একটা রিকোয়ারমেন্ট, তোমার ভালো একটা সিজিপিএ থাকতে হবে, সেটাও একটা রিকোয়ারমেন্ট। সো এটা তোমার আসলে ডিপেন্ড করে যে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, বিকজ এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম। সো একটু যেখানে করবা সে তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা আপু, ভালো মানের একটা ইউনিভার্সিটিতে একাডেমিক রেজাল্টটা আমার কেমন লাগে ব্যাচেলারের জন্য? তুমি কি অনার্স করতে যেতে চাচ্ছ কানাডায় নাকি মাস্টার্স? ম্যাম, অনার্স করার জন্য। অনার্স করার জন্য যদি যেতে চাও তাহলে তোমার তো আসলে এসএসসি এইচএসসি রেজাল্ট দেখবে। সো এইচএসসি এসএসসি রেজাল্ট তোমার আসলে অনেস্টলি স্পিকিং তোমার সব একদম মানে গোল্ডেন থাকলে সবচেয়ে ভালো, আর নাইলে 5 out of 5 তো বের মিনিমাম মানে লাগবেই। কারণ বিদেশে হচ্ছে যে তারা এই আন্ডারগ্র্যাডের জন্য যাওয়াটা আরো বেশি কম্পিটিটিভ। তোমার সাথে আরো লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করবে যাদের অনেক ভালো রেজাল্ট থাকবে। সো তোমার আসলে এখানে মিস করার কোনো সুযোগ নাই। তো যত ভালো রেজাল্ট হবে তত ভালো আর কি। আপু, অনেকে তো আবার দেখা যায় কি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্সে মানে প্রথম বর্ষে এক্সাম দিই, ওই প্রথম বর্ষের সিজিপিএটা যদি 3.50 উপরে আসে তখন হচ্ছে যে একাডেমিক একটা নিয়ে তারা হচ্ছে যে স্কলারে চলে যায়। মানে এরকম হলে এটার মানে কি করা লাগে আর কি? এক ক্রেডিট বছর ট্রান্সফার একাডেমিক করতে হবে ভাইয়া। তোমার যদি ইউনিভার্সিটিতে 1 বছর শেষ হয়ে যেয়ে থাকে বা প্রথম সেমেস্টারটা শেষ হয়ে যেয়ে থাকে, তুমি চাইলে ক্রেডিট ট্রান্সফার করতে পারো। মানে তোমার এমন একটা ইউনিভার্সিটিতে যদি তুমি পড়ো যেটার ক্রেডিট বিদেশের ইউনিভার্সিটিটাতেও একসেপ্ট করে, কোর্স বিদেশের ইউনিভার্সিটিটাতে একসেপ্ট করে, তাহলে তুমি ওই কোর্সগুলোর ক্রেডিটটা ট্রান্সফার করে নিয়ে যাবা। তাইলে তুমি পরবর্তী সেমেস্টার থেকে কন্টিনিউ করতে পারবা তোমার বিদেশের ইউনিভার্সিটিতে। আর যদি সেটা না হয় তাহলে তোমার একেবারেই নতুন থেকে শুরু করতে হবে। তখন সেই ক্ষেত্রে তুমি হয়তো বা ক্রেডিট ট্রান্সফার করতে পারো নাই, তো তোমার একদম পুনরায় নতুন করে আবার প্রথম সেমেস্টার থেকে শুরু করতে হবে আর কি। জি আপু, বুঝতে পারছি। আপু, আর হচ্ছে যে লিসেনিং এ যখন অডিও চলাকালীন সময়ে কোনো প্রশ্নগুলো মিস হয়ে যায় তাহলে ওই প্রশ্ন কি আবার মানে পুনরায় পাওয়া যায়? না, পাওয়া যায় না। যেটা মিস করে ফেলছো লিসনিং এ ওইটা আবার খুঁজে বের করার কোনো সুযোগ নাই। অডিও চলতে থাকবে, অডিও তো তুমি পজও করতে পারবা না, বন্ধও করতে পারবা না, অডিও উইল কন্টিনিউ। সো যেটা মিস হয়ে গেছে ওটা মিস হয়ে গেছে, ওইটা আবার শুনতে পারবা না নতুন করে। আচ্ছা আপু, আর হচ্ছে যে আপু ওই কম্পিউটার বেসড আর পেপার বেসড এক্সামের মধ্যে মানে পার্থক্য কি? আর হচ্ছে দুইটার এক্সাম ফি কি একই? কম্পিউটার বেসড আর পেপার বেসড এক্সামের মধ্যে প্রশ্নের ধরন, ডিফিকাল্টি কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তবে একটা পরীক্ষা তুমি কম্পিউটারে দিচ্ছ এবং আরেকটা পরীক্ষা তুমি একদম পেপারে লিখে দিচ্ছ, ঠিক আছে? আর আরেকটা পার্থক্য থাকে হচ্ছে কম্পিউটার বেসড টেস্টের রেজাল্ট খুব দ্রুত অ্যাভেলেবল হয়ে যায়। 3 দিনের মধ্যে কম্পিউটার বেসড টেস্টের রেজাল্ট চলে আসে। পেপার বেসড টেস্টের রেজাল্ট 14 দিন লাগে আসতে। কম্পিউটার বেসড টেস্টে যেটা হয়, তুমি তোমার রিডিং, রাইটিং, লিসেনিং সেকশনটা একটা কম্পিউটারে দাও। স্পিকিং টেস্টটা তোমার কম্পিউটারেও হইতে পারে, আবার মানে কম্পিউটারে বলতে অনলাইনেও হইতে পারে, আবার অফলাইনে স্পিকারের সাথে মানে ইনভিজিলেটরের সাথেও হতে পারে, ঠিক আছে? আর পেপার বেসড এর ক্ষেত্রে সবকিছু পেপারে হয়, রিডিং, রাইটিং, লিসেনিং পেপারে হয়। এবং তোমার স্পিকিং টেস্টটা যেটা থাকে সেটা তুমি চাইলে অনলাইন অথবা অফলাইন সিলেক্ট করতে পারো। অনলাইন সিলেক্ট করে থাকলে অনলাইনে হবে, অফলাইন সিলেক্ট করে থাকলে এক্সামিনারের সাথে সামনাসামনি হবে। এটাই, এগুলোই মেইন পার্থক্য, আর তো কোনো পার্থক্য মনে পড়ছে না। জি আপু, আর আপু আইএলটিএস এর ফুল কোর্সটা করতে মানে একেবারে বিগিনার থেকে যে আইএলটিএস এর প্রো হওয়ার জন্য মানে এই কোর্সে কতদিন সময় দেওয়া লাগে? আর হচ্ছে কি প্রতিদিন মানে আইএলটিএস এর যে ইংরেজিটা শেখার জন্য প্রতিদিন কত ঘন্টা করে সময় দেওয়া লাগে? প্রতিদিন কত ঘন্টা করে সময় দেওয়া লাগে এটা ডিপেন্ড করে তোমার আইএলটিএস এর এখন বর্তমানে তোমার ইংলিশের দক্ষতা কতটুকু, লেভেল কতটুকু সেটার উপর। সো অনন্য আমি তোমাকে আবারও অ্যাডভাইস করব যে তুমি ফার্স্টে কোনো প্রিপারেশন ছাড়া একটা মক টেস্ট দাও। মক টেস্ট দিয়ে দেখো যে তোমার ব্যান্ড স্কোর কত আসে কোনো প্রিপারেশন ছাড়া। তার মানে তুমি ওইটা দিলে বুঝতে পারবা যে তোমার বর্তমান ইংলিশের লেভেলটা মানে কত বা কোথায় আছে। সো সেইটা দেওয়ার পরেই না তুমি বুঝাতে পারবা যে আচ্ছা আমি যদি এখন বর্তমানে 5-এ থাকি তাহলে আমার 6-এ উঠতে
3 মাস 4 মাস সময় লাগবে, 7-এ উঠতে 6 মাস সময় লাগবে, 8-এ উঠতে প্রবলি 7-8 মাস 8-9 মাস সময় লাগবে। সো সেইভাবে করেই না তুমি প্ল্যানটা গুছাতে পারবা, বুঝছো? সো আমি তোমাকে বলে দিতে পারি যে হ্যাঁ তুমি আমার কোর্স করে 3 মাসের মধ্যে প্রিপেয়ার্ড হয়ে যাবা, বাট এটা তো আসলে তোমাকে একটা ভুল প্রমিস করলাম, তাই না? So তোমার আগে তো বর্তমান লেভেলটা বুঝতে হবে, বর্তমান লেভেলটা বুঝো, তারপরে তুমি বুঝতে পারবা যে এই কোর্সটা করে তুমি কি 2 মাসে প্রিপেয়ার্ড হবা, 3 মাসে হবা, নাকি 6 মাসে হবা, বুঝছো? আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই কোর্স 1 মাসে করেও পরীক্ষা দিছে, 1 সপ্তাহ করেও পরীক্ষা দিছে, আবার 6-7 মাস পরেও পরীক্ষা দিছে। সো সব ধরনের স্টুডেন্টই আমরা পেয়েছি। সো এটা তোমার কারেন্ট লেভেলের উপর ডিপেন্ড করে। আচ্ছা আপু, মক টেস্ট দিতে এটার প্রাইস কত টাকা নেই? আমাদের কারেন্টলি যদি আমরা শুধুমাত্র মক টেস্ট দিতে চাই, তাহলে আমাদের মক টেস্টটা সম্ভবত কত যেন 1500 ছিল, যদি শুধু তুমি 20টা মক টেস্ট দিতে চাও। সো 1500 টাকা দিয়ে তুমি একদম সম্পূর্ণ অরিজিনাল 20টা মক টেস্ট অনলাইনে দিতে পারবা। রিডিং আর আমার আপাতত এতটুকু প্রশ্ন ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ অনন্য। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো শেষ করি, যেহেতু প্রায় 1.5 ঘন্টাও ক্রস করে ফেলেছি আমরা। আমার খুবই খুবই ভালো লেগেছে আপনাদের সবার সাথে আজকে এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করে। আমি জানি যে অনেক প্রশ্ন আমরা হয়তোবা ডিরেক্টলি সলভ করতে নাও পারি, বাট আমরা জেনারেল সব ধরনের প্রশ্ন আজকে অ্যান্সার করার চেষ্টা করেছি। এন্ড হোয়াট আই উইল ডু ইজ, আপনাদের প্রশ্নগুলো তো আমার কাছে কম্পাইল করা আছে, সো আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা সবগুলো প্রশ্নের উপর একটা 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 ছোট্ট ছোট্ট করে ভিডিও আপলোড করব, ঠিক আছে? সো আপনাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর হবে। আজকের সেশনে যদি আমরা সেটা অ্যান্সার না করে থাকতে পারি আমি খুবই দুঃখিত, বাট আপনাদের সবার প্রশ্ন আমি কম্পাইল করে ভিডিও বানিয়ে ভিডিও আকারে আমার পেজ থেকে দিয়ে দিব। সো ইনশাল্লাহ সেখানে হলেও আপনারা আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আবারও আমাদের নেক্সট ওয়েবিনারে আপনাদের সাথে দেখা হবে। আমরা কিন্তু অনেকে আমাদেরকে ফেসবুকে দেখছেন, আর যারা যারা আজকে ওয়েবিনারে জয়েন করেছেন, আমরা ভবিষ্যতে যে ওয়েবিনার গুলো করবো, আমরা নিয়মিত করতে থাকবো ওয়েবিনার গুলা। এগুলোর লিঙ্কও আমরা প্রমোট করব, আমার স্টোরিতে পাবেন, আমার বিভিন্ন গ্রুপে পাবেন। আর আপনারা ওই ফর্মের মাধ্যমে রেজিস্টার করে ফেললেই আমাদের ওয়েবিনার গুলোতে ইজিলি জয়েন করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনাদের অনেকজনকেই আমরা ভবিষ্যতের আমাদের ওয়েবিনার গুলাতেও পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।